ধন্যবাদ সবাইকে। প্রিন্সিপাল জয়দীপ সরঙ্গী, জয়দীপ দা আমার অত্যন্ত প্রিয় এবং কাছের মানুষ। এখানে যারা রয়েছেন আমার বলবো, বন্ধু বলবো, রিয়া, অভিষেক, অনিকেত, বোধিসত্ত্ব এবং আপনাদের যাদের সঙ্গে আলাপ হলো। স্যার, এর আগে আমি এসেছিলাম 20 এপ্রিল 2022 সাল। আমি দেখলাম 3 বছর আগে এসেছিলাম, তখন স্যারের সঙ্গে আলাপ হয়েছিল। আমরা আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো, এর আগে আমাদের আইকিউএসসি যিনি কোঅর্ডিনেটর ধ্রুবজ্যোতি স্যার, উনি যে কথাগুলো বললেন বা অভিষেক যে কথাগুলো বললো, সেই কথাগুলোর সূত্র ধরেই আমরা আমাদের আজকে যে আমার যে বক্তব্যের শিরোনাম, সেই শিরোনামে পৌঁছে যেতে পারি। আসলে শিরোনামটা জনসাহিত্য দেওয়ার কথা ছিল না। আমি বলেছিলাম যে 19 শতকের বটতলা সাহিত্য, এটা দেওয়া যায় কিনা। রিয়া খুব ইন্টারেস্টিংলি বললো, খুব বুদ্ধিমত্তার সঙ্গেই বললো যে বটতলা নামটা দেবেন। তো আমরা এই যে শুরুতেই ধ্রুবজ্যোতি স্যারের কাছে শুনলাম যে এক রকমের সাহিত্য রয়েছে, হচ্ছে একটা ক্যানোনাইজড সাহিত্য, আর একটা সাহিত্য রয়েছে তার বাইরের একটা সাহিত্য। তো উনি আসলে যা বললেন, আমাদের যে সংশয়, সেই সংশয়টা ওখান থেকেই শুরু হচ্ছে। আসলে উনি বলতে চাইলেন একটা হাই লিটারেচার রয়েছে। আমরা ধরেই নিয়েছি একটা অংশ হচ্ছে হাই লিটারেচার, আর একটা অংশ হচ্ছে লো লিটারেচার বা পপুলার লিটারেচার। দীর্ঘদিন পর্যন্ত পপুলার লিটারেচারকে আমরা লো লিটারেচার হিসেবেই ধরে নিয়েছি। মুশকিলটা হচ্ছে, যখন আজকে উনি বললেন যে 18 সালে আমাদের সিলেবাস চেঞ্জ হয়েছে, আসলে ইংরেজিতে এই চর্চাটা আরো আগে থেকে শুরু হয়েছে। ইংরেজি ডিসিপ্লিনে বা কম্পারেটিভ লিটারেচার বা অন্যান্য যে সমস্ত শাখাগুলো আছে, সোশিওলজি, হিস্ট্রি, এগুলোতে অনেক আগে শুরু হয়েছে। বাংলায় এই চর্চাগুলো প্রায় ছিল না। গত শতাব্দীর একেবারে শেষ দিকটায় যখন আমরা মাস্টার্স করে বেরোলাম, বা এই মিলেনিয়ামের গোড়ায় আমরা যখন পাশ করে বেরোচ্ছি, সেই সময় আমি যে বিষয়টা নিয়ে গবেষণার কাজটা করেছিলাম, সেই বিষয়টা নিয়ে গবেষণা করার কথা বাংলা ডিসিপ্লিনে অন্তত ভাবতাম। তার জন্য যা যা সমস্যা ফেস করতে হয়, সেগুলো সবই আমি ফেস করেছি। কারণ বাংলায় থাকলে কি কি ফেস করতে আপনারা জানেন, সেগুলো সবই ফেস করতে হয়েছে। কিন্তু আজকে একটু ইন্টারেস্টিং জায়গা হচ্ছে, আজকে যারা মানে ইয়ংস্টার, যারা আমার সামনে যে ছাত্রছাত্রীরা বসে রয়েছে, আমি তাদের উপর এই জন্য আস্থা রাখি যে এরা অনেক বেশি অ্যাডভান্সড। এরা, আমরা ভাবি যে কোনো একটা কথা বললে হয়তো এরা বুঝতে পারবে না। আমার ধারণা এরা অনেক বেশি বুঝবে। তার কারণ এরা আমাদের সময়ের সঙ্গে অনেক বেশি সম্পৃক্ত। এবং আমরা যারা মানে বয়স হয়ে গেছে বেশি, এবং তার কারণে আমরা আসলে জনসমাজের সঙ্গে খুব একটা সম্পৃক্ত নই। আমরা যা শিখেছি মোটামুটি ওই শেখা দিয়ে বাকি জীবন ভাঙিয়ে খেয়ে নেবো, এটা বুঝতে পেরে গেছি। সুতরাং আমাদের আর বই টই নামানোর দরকার হয় না, এরকম জায়গায় প্রায় চলে গেছি। সেটা যাতে না যাই, তার জন্যই আজকে আমি মানে আমার যারা স্টুডেন্ট এখানে সকলেই বলছি, তাদের সকলকে বলবো যে সমস্ত সময় ওই চোখটা খোলা রাখা দরকার। তো আমি আরেকবার ওই একই জায়গাতে যাই। ধ্রুবজ্যোতি স্যার একটা খামতি বলে একটা শব্দ ব্যবহার করলেন। খামতি আছে কোথাও। আসলে জনসাহিত্য বা পপুলার লিটারেচারটায় কোথাও খামতি আছে বলেই ওটা আসলে ঠাকুর, এই ধারণাটা আমাদের দীর্ঘদিন ধরে তৈরি হয়ে রয়েছে বলে একটা খুব সহজ তথ্য আমরা শুনেও মানে জেনেও আমরা জানতে চাই না। সেটা হচ্ছে, ধরুন 19 শতকের সবচেয়ে বিখ্যাত যে সমস্ত স্টলওয়ার্ট লেখক, যারা, আমি একেবারে রামমোহন থেকে আরম্ভ করে, বিদ্যাসাগর থেকে আরম্ভ করে, বাংলা উপন্যাসের যিনি সবচেয়ে বড় পুরোধা পুরুষ বঙ্কিম থেকে আরম্ভ করে, এদের নিয়ে যখন আমরা আলোচনা করি, তার বাইরে যে সমস্ত ঔপন্যাসিক আছেন তাদের নিয়ে একটা বই আছে, রামদুলাল বসুর লেখা বঙ্কিম সমকালীন গৌণ ঔপন্যাসিক বৃন্দ। নামের শিরোনামটা লক্ষ্য করুন, বলেই দিচ্ছে গৌণ ঔপন্যাসিক, মানে ধরেই নিচ্ছে ঔপন্যাসিক মানে হচ্ছে বঙ্কিম, তার বাইরে যা সমস্ত আছে ওগুলো গৌণ কর্ণ, ওগুলো খুব একটা কিছু নয়। আমরা কিন্তু জানিও না তারা কি লিখেছে না লিখেছে, বা আমরা কখনো তুলনামূলক ভাবে করেও দেখিনি, তুলনা করে যে তারা যেগুলো লিখেছে আর বঙ্কিম যা লিখেছেন, এই লেখার বিষয়বস্তুগত, এই লেখার দৃষ্টিকোণগত, এর মধ্যে কোথাও কি মিল আছে বা মিল নেই, নাকি এই সমস্ত লেখাগুলোই আসলে একটাই নির্দিষ্ট প্যাটার্ন, চিন্তার একটা প্যাটার্ন, সেই প্যাটার্নেরই দুটো চেহারা। এটা আমরা সেটা খুব একটা খুঁটিয়ে দেখিনি। কিন্তু গৌণ ঔপন্যাসিক বৃন্দ বললেও আবার যাদের কথা আসবে তারা তো সাহিত্য ইতিহাসে ঠাঁই পেয়ে গেছেন। তারকনাথ গঙ্গোপাধ্যায়, শিবনাথ শাস্ত্রী, সবাই দামোদর মুখোপাধ্যায়, সবাই ঠাঁই পেয়ে গেছেন। আমি কিন্তু এদের নিয়েও কথা বলবো না আজকে। আমি কথা বলবো হচ্ছে সেই পপুলার লিটারেচার নিয়ে, যে বইগুলো হাজার হাজার কপি বিক্রি হতো 19 শতকে, কিন্তু যে বইগুলো প্রায় কোনো ট্রেস আপনি কোনো লাইব্রেরিতে পাবেন না। আমাদের এই বাংলায় হাতে গোনা 3-4টে লাইব্রেরি আছে, যে লাইব্রেরিগুলোতে প্রায় শেষ হয়ে এসছে যে সংকলনগুলো ছিল। আমি যখন ওই দুষ্প্রাপ্য বাংলা সাহিত্য 3 খণ্ড করেছিলাম 2010, 11, 12, 3 বছরে বেরিয়েছিল 3টে খণ্ড, তাতে 15টা টেক্সট আছে। সেই সময়ও যে সমস্ত টেক্সট পাওয়া যেত, ক্রমশ দেখা যাচ্ছে ওই টেক্সট গুলো আর পাওয়া যাচ্ছে না, নেই একদম এই জায়গাতে। এখন
জনপরিসরে জন শব্দটা নিয়ে একটু আমি প্রথমে কথা বলতে চাই। জন বলতে যদি পপুলার বুঝি, তাহলে এই পপুলার কি, এই পপুলার কি এলিটের উল্টো দিকে যে অংশটা আছে তারা? তাই যদি হয় তাহলে একটা বাইনারি তৈরি হচ্ছে, যে একদিকে হচ্ছে একটা এলিট, একদিকে হচ্ছে একটা পপুলার। এটা যতক্ষণ পর্যন্ত আমি পপুলার লিটারেচারটাকে ভেতর থেকে ঢুকে না বুঝবো বা বোঝার চেষ্টা করবো, ততক্ষণ পর্যন্ত আমার এই বাইনারি ভাবনাটা থাকবে। তো যখনই আমরা পপুলার লিটারেচার বা বর্তমান সাহিত্যে বিভিন্ন জেলা, বিভিন্ন বিষয়গুলো নিয়ে আলোচনা করবো বা ঢুকে কথা বলতে যাবো, তখন দেখবো যে যে বিষয়গুলো নিয়ে বঙ্কিম গিল করছেন, বটতলা আসলে সেই সেই বিষয়গুলো নিয়ে গিল করছে। এবং উভয় ক্ষেত্রে একটা আমাদের ধারণা থাকে, আমার মনে আছে এখনো, বছর 10 আগের কথা, বটতলা শুনে নাক কুচকোতে দেখেছি অনেককে, তারা সবাই অধ্যাপক। বটতলা লিটারেচার তার মানে এটা একটা অশালীন, একটা অশ্লীল কিছু একটা এরকম। বটতলা লিটারেচার অত্যন্ত রক্ষণশীল লিটারেচার, মাথায় রাখা দরকার। অসম্ভব রক্ষণশীল, সামাজিক নীতি নিয়মের পক্ষে, একদম বিপক্ষে না, বরং তার থেকে বেশি নীতি নিয়মের বিপক্ষে বা নীতি নিয়মকে প্রশ্ন করছেন এলিট লিটারেচারের লোকেরা, তারা বরং প্রশ্ন করছেন বেশি। কেন এটা হয়? আপনি প্রসেনজিৎ অভিনীত যে কোনো একটা সিনেমা দেখেন, শ্বশুরবাড়ি জিন্দাবাদ ধরুন, যদি শ্বশুরবাড়ি জিন্দাবাদ সিনেমাটা দেখি, তাহলে সেই শ্বশুরবাড়ি জিন্দাবাদে কি দেখানো হয়েছে? মানে এটা একটা আলোচনার বিষয় বলে মনে হয় না আমাদের, কিন্তু আমরা এগুলো তো আমাদের চারপাশেই আছে এবং লক্ষ লক্ষ লোক ওটাই দেখে। মৃণাল সেনের খান্ডাহার আপনি খুঁজে পাবেন না কোথায় আছে ইউটিউবে, কিন্তু শ্বশুরবাড়ি জিন্দাবাদ আপনি অনায়াসই পাবেন। চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে আবার বিয়ে সানাই বেড়েছে, শ্বশুর বাড়িতে আসছে হচ্ছে জামাই আসে এবং জামাই মেয়েকে নিয়ে চলে যাচ্ছে, এটাকে কোথাও ভ্যালোরাইজ করা হচ্ছে, এটাকে গ্লোরিফাই করা হচ্ছে। মানে শ্বশুর বাড়ি হচ্ছে এমন একটা জায়গা, সেখানে জামাইয়ের স্বীকৃতি পাওয়া, সম্মান পাওয়াটা বাধ্যতামূলক, দিতেই হবে আপনাকে। যদি জামাই অপদার্থ হয়, বদ হয়, তাহলে সে তো জামাই, সুতরাং জামাইকে সম্মান দিতে হবে। তো আমাদের এই পপুলার কালচারে বা পপুলার সাইকিতে যে ধারণাগুলো, সেই ধারণাগুলো কিন্তু মূলত রক্ষণশীল এবং ট্র্যাডিশনাল ধারণা। তার মানে আমরা যেটা এতক্ষণ পর্যন্ত ভেবে এসেছি, সেই ভাবনাটা ঠিক উল্টো। এবার যে প্রশ্নটা আসবে সেটা হচ্ছে যে আমরা কেন হঠাৎ করে এই যে ক্যানোনাইজ, যেমন একদিকে ক্যানোনাইজ লিটারেচার ধ্রুবজ্যোতি বাবু বললেন, ঠিক এটাকেও তো আমি ক্যানোনাইজ করেছি, উল্টো দিক থেকে আরেক ধরনের ক্যানোনাইজ করে বলে দিয়েছি যে ওটা হচ্ছে একটা অপকৃষ্ট, ওটা হচ্ছে একটা জঞ্জাল, ওটা হচ্ছে এমন একটা জিনিস যেটা আমাদের দেখার দরকার নেই, শোনার দরকার নেই, পড়ার দরকার নেই। এটা কি কোন সময় থেকে ঠিক হলো যে এইটা গৌণ আর এটা মুখ্য? এটা মোটামুটি আমরা একটা ধারণা জানি যে 19 শতকে যখন ইউরোপীয়রা আমাদের এখানে এলো, মানে ব্রিটিশ যখন আমাদের এখানে এলো, ব্রিটিশ শিক্ষা, সংস্কৃতি, সভ্যতা এগুলো যখন চালু হতে শুরু করলো, আমাদের সমাজের একটা অংশ সবার আগে ইংরেজি শিখলো এবং ইংরেজি শিক্ষার সঙ্গে সংস্পর্শে এলো, ইউরোপীয় কালচারের সঙ্গে সংস্পর্শে এলো। স্বাভাবিকভাবে ওই যে ছোট্ট অংশটা, ওই ছোট্ট অংশটা পাশ্চাত্য ঘরানাকে আত্মস্থ করে তারা খানিকটা সমাজে জাগে উঠে গেল। আমরা যদি তাদের বাদ বাকি সমস্তগুলো দেখি, তাহলে আমরা দেখবো যে তারা আদৌ কিন্তু ইউরোপিয়ান হয়নি কেউই। তারা আদৌ যেটা হয়েছে সেটা হচ্ছে এক ধরনের অ্যামালগামেশন ঘটিয়েছে। তারা বাইরে থেকে একটা জিনিস নিয়ে এসেছে, একটা হাইব্রিড আধুনিকতা তৈরি করেছে। এই হাইব্রিড আধুনিকতার মধ্যে পাশ্চাত্য থেকে নেওয়া কিছু ভ্যালুজ আছে, কিন্তু ভ্যালুজ গুলোকে আসলে তারা ব্যবহার করেছে আমাদের নিজেদের বাস্তবতার সাপেক্ষে। প্রত্যেকে তাই, বঙ্কিম বলুন, বিদ্যাসাগর বলুন, প্রত্যেকে তাই। এবং এদের নিয়ে যত বেশি করে চর্চা আমাদের হচ্ছে, তত বেশি করে আমরা ওই ডাইকটমিকে আরো বেশি করে বুঝতে পারছি। আমি 3টে পয়েন্ট বলবো, আমি 3টে পয়েন্টটাকে আমি একাধিক জায়গায় বলেছি যে এটা হচ্ছে 3টে পয়েন্ট অফ ডিপার্চার। কোন সময় থেকে এই আমাদের জনসমাজ বলতে আমরা যে বৃহত্তর অংশটা বুঝতাম, তার থেকে এই শিক্ষিত অংশটা আলাদা হয়ে যাচ্ছে। 3টে পয়েন্ট, এটা কিন্তু সম্পূর্ণ তৈরি করা, সম্পূর্ণ বানানো হয়েছিল। নাম্বার 1 হচ্ছে 1757 পলাশীর যুদ্ধ। নাম্বার 2 হচ্ছে 1770 76-এর মন্বন্তর। নাম্বার 3 হচ্ছে 1793 চিরস্থায়ী বন্দোবস্ত। এই যে এই তিনটে পয়েন্ট অফ ডিপার্চার। কেন বলছি? তার কারণ 1757-তে রাজনৈতিক হস্তান্তর হচ্ছে এবং মোটামুটি বোঝা যাচ্ছে যে আমাদের সমাজটা একদিন যেভাবে চলছিল আর সেভাবে চলবে না, নতুন কিছু আসছে সেখানে। 76 আমরা জানি 3 কোটি মানুষের মধ্যে 1 কোটি মানুষ মারা গিয়েছিল টোটাল বৃহৎ বঙ্গে, মানে বাংলা বলতে পশ্চিমবঙ্গ নয়, সমস্তটা মিলিয়ে যে বাংলা, 1/3 মানুষ মারা গিয়েছিল, আসলে মারা যায়, গণহত্যা হয়েছিল, জেনোসাইড হয়েছিল বাংলা। এই জেনোসাইডটা করা হয়েছিল শুধুমাত্র এই জন্য, যে জন্য সেটাকে অমিয় বাগচি বলছেন স্ট্রাকচারাল অ্যাডজাস্টমেন্ট। এই গোটা পৃথিবীতে ঔপনিবেশিকতা আসার পর প্রথম এবং একমাত্র সার্থক স্ট্রাকচারাল অ্যাডজাস্টমেন্ট আমাদের ভারতবর্ষে হচ্ছে, সেটা বাংলা থেকে। স্ট্রাকচারাল অ্যাডজাস্টমেন্ট মানে হচ্ছে আমি শুধু তোমার অর্থনৈতিক দখল নিচ্ছি না, আমি এবার তোমার মগজের দখল নেব। আমি তোমার মগজটাকে দখল করে তোমার মগজটাকে আমি আমার মতো করে চালাবো। তার থেকে ওই নেপালের মিনিংস গুলো আসবে যে কারো সাহেব তৈরি করো, এমন সাহেব তৈরি করো যারা চেহারা হচ্ছে বাঙালি, কিন্তু তারা ভাববে হচ্ছে ইউরোপিয়ানদের মতো। যে ইউরোপিয়ানদের মতন করে তারা ভাববে, এই ভাবনার মধ্যে সংস্কৃতি আছে, সাহিত্য আছে, সমস্তই আছে।
এই সংস্কৃতির জায়গাটা তৎক্ষণাৎ যেটা হবে সেটা হচ্ছে এক ধরনের ক্ষমতার চোখ তৈরি হবে। অর্থাৎ ক্ষমতা নির্ধারণ করবে, সামাজিক ক্ষমতা এবং রাজনৈতিক ক্ষমতা নির্ধারণ করবে যে কোন সাহিত্যকে আমি কি চোখে দেখবো। ধরা যাক যে একটা বই, যে বইটা লেখা হয়েছিল 1752 খ্রিস্টাব্দে, সেটা হচ্ছে বিদ্যাসুন্দর। বিদ্যাসুন্দর ভারতচন্দ্রের অন্যতম, তার মধ্যে একটা পার্ট হচ্ছে বিদ্যাসুন্দর। বিদ্যাসুন্দর কাব্য নিয়ে ঠিক তার 100 বছর বাদে 1852 সালে টাউন হলে একটা বিতর্ক হয়েছিল। সেই বিতর্কে দিয়েছিলেন রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়, কবি রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়। বিতর্কের বিষয়বস্তু ছিল হচ্ছে বিদ্যাসাগর কি শ্লীল নাকি অশ্লীল। আমার প্রশ্নটা হচ্ছে, আমাদের সকলেরই প্রশ্নটা হচ্ছে যে এটাকে আমি শ্লীল বা অশ্লীল ভাবছি কেন? এটা তো সবচেয়ে বেশি জনপ্রিয়, তাহলে আমার কাছে শ্লীল বা অশ্লীল এই প্রশ্নটা আসছে কেন? প্রশ্নটা আসছে এই জন্যই যে এই গল্পগুলোর মধ্যে, মানে এই গল্পের মধ্যে এমন এমন কম্পোনেন্ট আছে যে কম্পোনেন্ট গুলোকে আমরা বলতে শিখেছি যে এগুলো হচ্ছে খারাপ জিনিস, সরিয়ে রাখি, এগুলো পড়লে ছেলেমেয়েরা খারাপ হয়ে যায়, এগুলো যেন পড়া উচিত নয়, এগুলো পড়লে আমাদের এমন এমন জিনিস আমাদের সম্মুখীন হতে হয়, একটু নাকশুক্ত। বঙ্কিমের কমলাকান্তের দপ্তর তাতে একটা লেখা বড় বাজার, বড় বাজারে খুব ইন্টারেস্টিং একটা জায়গা উনি বলছেন, সাহিত্যের বাজার দেখছেন কমলাকান্ত। আফিম খেলে তিনি দিব্যদর্শন হতো, তখন দেখতে পেতেন সবকিছু। সাহিত্যের বাজার দেখিলাম, দেখিলাম বাল্মীকি প্রভৃতি ঋষিগণ অমৃত পথ বেচিতেছেন, বুঝলাম ইহা সংস্কৃত সাহিত্য। দেখলাম আর কতগুলি মনুষ্য নিচু পিচ পেয়ারা আনারস আঙুর প্রভৃতি সুস্বাদু ফল বিক্রয় করিতেছেন, বুঝলাম এ পাশ্চাত্য সাহিত্য। পার্থক্য দেখুন, সংস্কৃত সাহিত্য ঋষিগণ অমৃত ফল পেয়েছেন। এখন তো ভারতবর্ষে অমৃত কাল চলছে 2014 সালের পর থেকে। বুঝলাম এই পাশ্চাত্য সাহিত্য, সেটা কি লিচু পিচ পেয়ারা আনারস। আরো একখানে দোকান দেখিলাম, অসংখ্য শিশুগণ এবং অবলাগণ তাহাতে ক্রয় বিক্রয় করিতেছে, ভিড়ের জন্য তন্মধ্যে প্রবেশ করিতে পারিলাম না। জিজ্ঞাসা করিলাম এই কিসের দোকান? বালকেরা বলিল বাঙ্গালা সাহিত্য। বিক্রিয় পদার্থ দেখিবার বাসনা হইল, দেখিলাম খবরের কাগজ জড়ানো কতকগুলি অপক্ষ কদলি, কতগুলো এমন কলা যেগুলো এখনো পাকেনি, বালকেরা পড়ে, এবং সেখানে ভিড় করেছে কারা? ভিড়ের জন্য তন্মধ্যে প্রবেশ করতে পারেন। তার উনি স্বীকার নিচ্ছেন এটাই ভিড়ের জায়গা, মানে ম্যাক্সিমাম ভিড় এখানেই আছে, এটাই বেশি করে বিক্রি হয়, এটাই বেশি করে পড়ে। বঙ্কিম 1872 সালে যখন বঙ্গদর্শন লিখছেন, সে প্রকাশ করছেন, বার করছেন, বঙ্গদর্শনে কত কবি বিক্রি হতো বা সার্কুলেশন কত ছিল, আর ওই সময় বক্তব্যের এক একটা টেক্সট কত হাজার কপি বিক্রি হতো। যদি আমরা পাশাপাশি রাখি তাহলেই বুঝতে পারবো কোনটা মেইনস্ট্রিম আর কোনটা মেইনস্ট্রিম। আজকে বঙ্কিমকে আমি মনে করছি যে উনি হচ্ছে বাংলা স্তব, উনি হচ্ছেন বাংলা উপন্যাসের গড়ন তৈরি করেছেন। আমরা কিন্তু মাথায় রাখছি যে 1835 সালে আমাদের এখানে কামিনী কুমার লেখা হয়েছে, 1840 সালে হেমলতার রূপান্ত লেখা হয়েছে, দুটি উপন্যাস, উপন্যাসের ধরনের লেখা। যারা লিখছেন তারা কিন্তু কেউই অশিক্ষিত নন, এবং একটা ধারণা আমাদের আছে বক্তলা সাহিত্য যারা লিখছেন তারা সমাজে পিছিয়ে থাকা মানুষজন, একদমই নয়। বক্তলা সাহিত্য নিয়ে বা বক্তলার প্রহসন গুলো নিয়ে 1974 খ্রিস্টাব্দে, আমারও জন্মের আগে, জয়ন্ত গোস্বামী একটা সুবৃহৎ বই লিখেছিলেন। সেই বইটা 1200 পাতার একটা বই, সমাজচিত্রে 19 শতাব্দীর বাংলা প্রহসন বইটার নাম। তাতে উনি 500 বেশি এরকম টেক্সট প্রহসনের নাম দিচ্ছেন। উনি ইন্ডিয়া অফিস লাইব্রেরি থেকে সে সময় কাজ করেছিলেন। বইটা থিওরিটিক্যাল কোনো ফ্রেম নেই, বইটা শুধু বিবরণ আছে। তাতে আমরা দেখতে পাচ্ছি যে ওই যে বইগুলো লেখা হচ্ছে, বইয়ের লেখক কারা? ম্যাক্সিমাম লেখক হচ্ছে, এটা অন্যভাবে নেবেন না, ব্রাহ্মণ কায়তার বুদ্ধি। ম্যাক্সিমাম লেখক হচ্ছে ব্রাহ্মণ, আর বাকিরা হচ্ছে কায়তার বুদ্ধি। মানে সামাজিকভাবে যারা আপার কাস্ট এবং যারা শিক্ষা সুযোগটা আগে পেয়েছে তারাই লিখছে। কিন্তু তারা তাদের কোন ভদ্রলোক শ্রেণীর কোন অংশ? আজকে পরবর্তীকালে দীপেশ চক্রবর্তী বলছেন এরা হচ্ছে লেসার ভদ্রলোক। এরা হচ্ছে ভদ্রলোক সমাজের সেই অংশ যারা কালচারালি, চাকরি বাকরির দিক থেকে, অর্থ সামাজিক প্রতিপত্তির দিক থেকে ওইটা অ্যাটেইন করতে পারে। অর্থাৎ শহীদচন্দ্র চট্টোপাধ্যায়, দীনবন্ধু মিত্র, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, আমাদের দীনবন্ধু আর এরা ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, এরা সমাজের যে স্তরে গিয়েছিলেন এরা হয়তো সেই জায়গায় পৌঁছতে পারেনি, এদের নাম তো পরবর্তীকালে জানা যায়নি, কিন্তু এরাও আসলে একই শিক্ষা ব্যবস্থার মধ্যে রয়েছে। বঙ্কিম যেভাবে ভাবেন এরা মোরালেস একই রকম ভাবে ভাবেন। তারা যখন এই বইগুলো লিখছে তখন খুব স্বাভাবিক ভাবে তাদের যে ভাবনা, সেই ভাবনাটা আসলে ওই এটাকে একটু ইংরেজি শব্দ ব্যবহার করছি, একটা ডিসকার্সিভ প্যাটার্ন বলা হয়, একটাই সান্দর্ভিক পরিসর। মানে আমাদের যে ভাবনা, সেই ভাবনার মধ্যে কোনটা গ্রহণযোগ্য, কোনটা বর্জনযোগ্য, কোনটাকে আমি নেবো আর কোনটাকে নেবো না, তার যে ভাবনা মেনস্ট্রিম ভাবনা, সেই মেনস্ট্রিম ভাবনার মধ্যে দুটোই আছে। যখন বিষবৃক্ষ
কৃষ্ণকান্তের যখন পড়ছি তখন দাম্পত্য ভাবনা, পরিবার ভাবনা সংক্রান্ত যে ভাবনাটাকে উনি এস্টাবলিশ করছেন বঙ্কিম, ওই একই ইকুয়াল দাম্পত্য ভাবনা, পারিবারিক ভাবনা, নারী পুরুষের সম্পর্ক কেমন হওয়া উচিত, শিশু শিক্ষা কেমন হওয়া উচিত, সেই ধরনের অজস্র বই বেরোচ্ছে বক্তব্য থেকে। ওটাই জনসাহিত্য। তার মানে জনসাহিত্য আর এলিট সাহিত্য এটা কোনো বাইনারি বিভাজন নয়। এটা সবার আগে আমাদের এই ধারণাটাকে ভাঙা দরকার সবার আগে, যে এটা দুটোই আসলে একটাই প্যাটার্নের মধ্যে দিয়ে চলেছে। শুধু পার্থক্য কোথায়? লেখার গুণে পার্থক্য। বঙ্কিম তো সবাই হয় না, একটা সময় যখন লেখে তখন একটা বঙ্কিমই থাকে বা তার বঙ্কিম অনুসারী কয়েকজন থাকে। বাদ বাকি যারা লিখছে তারাও আসলে কিন্তু ওই মূল ভাবনাটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু তারা হয়তো অ্যাটেইন করতে পারছে না, হয় ভাষার দিক থেকে, পথের দিক থেকে অ্যাটেইন করতে পারছে না। তো এই যে আমরেলা টার্ম আমরা বললাম ভক্তদার বই, তার মধ্যে প্রচুর রকমের জিনিস ছিল। গদ্যে পদ্যে লেখা কাহিনী ধর্মী বই ছিল, ধর্মীয় বই ছিল প্রচুর, বিনোদন ধর্মী বই ছিল, আর আমরা যেটাকে আদ্রাসত্বক বই বলি সেই আদ্রাসত্বক বইপত্র প্রচুর ছিল, পোলেমিক্যাল বই প্রচুর ছিল, অর্থাৎ মেয়েদের শিক্ষা দেওয়া উচিত নাকি উচিত না এটা নিয়ে তর্ক। একটা বই লেখা হচ্ছে, তার পাশে আরো দুটো বই লেখা হচ্ছে। এটা ছিল সেই সময়। ধাঁধা হেয়ালি, রহস্য কাহিনী, চটজলদি সমকালীন বিষয়। যেমন আমার এই মুহূর্তে মনে পড়ছে 1860 দশকে আশ্বিনের ঝড় হয়েছিল, ওই সময় 1863 এরকম সময় আশ্বিনের ঝড় নিয়ে অন্তত এরকম 6টা টেক্সটের সন্ধান জয়ন্ত গোস্বামী দিয়েছেন। মানে একটা প্রচন্ড ঝড়ে কলকাতা লন্ডভন্ড হয়ে গিয়েছে, গোটা বাংলার উপর থেকে ঝড় বয়ে গিয়েছে, তার কি এফেক্ট পড়েছে সেটা নিয়ে বই লেখা হচ্ছে সেই সময়। মাছের পোকা, এটা নিয়েও বই লেখা হচ্ছে, যে বাজারে প্রচুর মাছের পোকা দেখা যাচ্ছে, বাজার থেকে মাছ কেনা যাচ্ছে, এটা নিয়েও বই লেখা হচ্ছে। যখনই আমরা এই বইগুলোকে নিয়ে চিহ্নিতকরণ করব এবং যখন এগুলোকে একটা ক্যানোনাইজ ফর্মে নিয়ে যাব, তখন আমাদের এই ক্ষমতার রাজনীতিটা কাজ করবে। ক্ষমতার রাজনীতি যখন কাজ করছে, তখন সেই সময় ক্ষমতা কিভাবে নিজেকে এক্সপ্রেস করে, নিজেকে এস্টাবলিশ করে, সেটা স্ট্যান্ডার্ড ফিক্স করে দেয়। ওই হচ্ছে এক ধরনের স্ট্যান্ডার্ডাইজেশন প্রক্রিয়া। স্ট্যান্ডার্ডাইজেশন যদি আমি ফিক্স না করি, আমি মানবো কি করে আমি এলিট? আমি তো তখনই এলিট বলবো যখন আমি অন্যকে বলবো যে তুমি এলিট নাও। তোমাকে যদি আমি নন এলিট মান করতে পারি, তাহলে আমার এলিটিজমকে সার্থক হবে। বাকিরা যখন চেষ্টা করবে আরো এলিট হয়, আরো এলিট হয়, আমি কি চেষ্টা করি আরো বেশি করে এলিট হওয়ার জন্য। এই যে একটা কন্টিনিউয়াস প্রসেস, এই প্রসেসটা চলতে থাকে কনস্ট্যান্ট। এইখানে একটা টার্ম আমি ব্যবহার করব, এটা জেরেমি বেনথাম ব্যবহার করেছেন, প্যানপটিক্যাল। এই প্যানপটিক্যালের ধারণাটা আধুনিকতার একটা মুখ্য ধারণা। মডার্নিটির কথা বলেছেন যদি আসলে আমাদের মডার্নিস্ট যে আইডেন্টিটি বা মডার্নিটির যে আত্মপরিচিতি, সেই আত্মপরিচিতি তৈরির ক্ষেত্রে বক্তলা সাহিত্যের একটা বিরাট ভূমিকা আছে। এই যে বক্তলা সাহিত্যের একটা বিরাট ভূমিকা রয়েছে, এই বিরাট ভূমিকাটার জায়গা থেকে আমরা বলতে পারি যে আসলে আমরা এক ধরনের কালচারাল মিলিউ তৈরি করতে চাইছিলাম। সেই যে কালচারাল মিলিউটা আমরা তৈরি করতে চাইছিলাম, সেইটার মধ্যে আমাদের বহু রকমের প্রয়াস ছিল, বহু রকমের চেষ্টা ছিল। এই যে ক্ষমতার চোখ, এই ক্ষমতার চোখ দিয়ে দেখুন পাশাপাশি বক্তলা লিটারেচার যখন বলছি 1870-75 পর্যন্ত বক্তলা সাহিত্য বলে আলাদা করে ছিল না। কেন না, 1870 সালে দ্বিজেন্দ্রনাথ ঠাকুরের স্বপ্নপ্রায়ণ বেরোচ্ছে। স্বপ্নপ্রায়ণ কিন্তু একটা এলিট লিটারেচার বলেই আমরা আজকে গণ্য করি, কিন্তু সেটা ছাপা হচ্ছে বক্তলা থেকে। মানে এই পার্থক্যটা ছিল। সেই সময় সংস্কৃত প্রেস, তত্ত্ববোধিনী প্রেস, এরকম কিছু প্রেস বাদ দিলে ম্যাক্সিমাম যদি আপনারা ওই সময়কার টেক্সট গুলোর আখ্যাপত্র দেখি, টাইটেল প্রেসটা দেখি, সব হচ্ছে নিমচাঁদ ভৌমিকের গলিতে পাওয়া যাচ্ছে, অমুকের গলিতে পাওয়া, এত নম্বর বাকিতে গেলে এই বইটি পাওয়া যায়। মানে একটা সংগঠিত ব্যবসা। এবং এই যে প্রিন্ট ক্যাপিটালিজম সেই সময় এলো, এটাকে প্রিন্ট ক্যাপিটালিজম বলা হচ্ছে আজকে, তাপ্তি রায় বলেছেন এটা প্রিন্ট ক্যাপিটালিজম। এই প্রিন্ট ক্যাপিটালিজমের যে পুঁজি, আমাদের বাংলায় সবচেয়ে বেশি ইনভেস্টেড দেশীয় পুঁজি ছিল হচ্ছে এটা। কেন? তার কারণ হচ্ছে যে আমরা ব্রিটিশের সংস্পর্শে এসে দ্বারকানাথ ঠাকুর থেকে আরম্ভ করে আরো অনেকে যখন আমরা ব্যবসা করার চেষ্টা করেছিলাম, সেই ব্যবসাটা আমরা করতে পারি, সেই ব্যবসা আমরা আস্তে আস্তে হেরে গেছি, সেই ব্যবসায় আমরা ওদের সঙ্গে লড়ে পারিনি। আমরা একটা জায়গায় কিন্তু এই প্রিন্ট ক্যাপিটালিজমের জায়গায় কিন্তু সফল হয়েছি। এবং সেখানে ধরুন ঈশ্বরগুপ্ত কি করতেন? সাংবাদিক ছিলেন। ঈশ্বরগুপ্ত কিন্তু ধনী ব্যক্তি ছিলেন সেই সময়। উনি যে সংবাদ প্রভাকর বার করেছিলেন, সেই সংবাদ প্রভাকর প্রথমে ছিল হচ্ছে মাসিক, তারপর ওটা হয় হচ্ছে সাপ্তাহিক, তারপর হয় হচ্ছে ভারতত্রয়ী শব্দটা থাকতো। ভারতত্রয়ী মানে হচ্ছে সপ্তাহে 3 দিন ছাপা হতো। তার মানে এই যে ছাপা বাড়ছে, সংখ্যাটা বাড়ছে, গ্রাহকের সংখ্যা বাড়ছে, এটাই ছিল ওনার আয়, রোজগার। তার মানে রীতিমতো বই লিখে খাওয়া যেত, এরকম বই লেখা হতো। আজকে ধরুন ওটিটি সিরিজে যে স্ক্রিপ্ট লেখে, আমাদের বাংলায় ওটিটি সিরিজ লিখলে স্ক্রিপ্টে টাকা পাওয়া যায় না, বোম্বেতে গেলে বেশি টাকা পাওয়া যায়, কারণ বেশি লোক দেখে। একদম এটাই হচ্ছে লজিক, মার্কেটের লজিকে এই জিনিসটা চলছে পুরোপুরি। তো এই জায়গায় একজন জার্মান গবেষক আছেন হান্স হার্গার,
উনি খুব ইন্টারেস্টিং একটা কথা বলেছেন। উনি বলেছেন যে এই যে টেক্সটগুলো বেরোচ্ছে 19 শতকের বটতলা প্রেস থেকে বেরোচ্ছে, এগুলোকে আমরা অনেক বলেছি আর্লি মডার্নিটির সাইড। আর্লি মডার্নিটি বাংলাটা আমি পড়েছি প্রত্ন আধুনিক বা আদি আধুনিক অধুনিক কেউ বলছেন, কিন্তু আমি যদি বলি যে এটা একটা প্রত্ন আধুনিক বা একটা আর্লি মডার্ন এবং কাম্য মানকে পৌঁছতে পারছে না, অ্যাটেইন করতে পারছে না এরকম টেক্সট, তাহলে এটার কিন্তু আসল চেহারাটা পরিষ্কার হয় না। বরং এটা বলা উচিত হচ্ছে এর প্রত্যেকটার মধ্যে এক ধরনের সেলফ ইন্ট্রোস্পেকশন রয়েছে প্রত্যেকটা টেক্সটের মধ্যে। এই যে মডার্নিটি আমরা খুঁজছি, আসলে যে আত্মপরিচিতি আমরা খুঁজছি, ততক্ষণ পর্যন্ত এটা সফল হবে না যতক্ষণ না পর্যন্ত আত্মবীক্ষণ প্রক্রিয়াটা আমরা চালাতে পারবো। এবং এই আত্মবীক্ষণের প্রক্রিয়াটা চালাতে পারি যদি, তাহলেই আমরা কিন্তু নিশ্চিত হব যে আমরা আসলে ঠিক কি ধরনের জাতি গঠন করতে চাইছি। আমাদের এই যে আধুনিক জাতি গঠন বা আমাদের যে ন্যাশনালিস্ট ভাবনা, এই ন্যাশনালিস্ট ভাবনার গোড়াপত্তন কিন্তু 19 শতকের গোড়াতেই হয়ে গিয়েছে। তার পরবর্তীকালীন রাজনৈতিক চেহারাটা আমরা 19th সেঞ্চুরির শেষ দিকে দেখছি, যখন জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হচ্ছে বা বিভিন্ন রকম অ্যাসোসিয়েশন তৈরি হচ্ছে। অ্যাসোসিয়েশন গুলো ভাবুন 19th সেঞ্চুরির গোড়া থেকে বিভিন্ন রকম অ্যাসোসিয়েশন তৈরি হয়ে গেছে। অ্যাসোসিয়েশন তৈরি করছি মানে আমরা কয়েকজন একটা কমিউনিটি তৈরি করছি, ঠিক আছে? ইমাজিন কমিউনিটি, বেনেডিক্ট অ্যান্ডারসনের যে থিওরি, যে ইমাজিন কমিউনিটিটাই হচ্ছে নেশন। নেশন বলে অ্যাকচুয়ালি আগে থেকে গিভেন কিছু নেই। নেশন হচ্ছে আমরা আসলে তৈরি করছি, ভাবছি। আমরা কিছু লোক মিলে একটা কমিউনিটি তৈরি করছি, করে বলছি যে কি প্রস্তাব নিচ্ছি যে ঠিক আছে আমরা এরকম এরকম বিষয় নিয়ে কাজ করব, আমরা এরকম এরকম বিষয় নিয়ে আমরা আলোচনা করব, এইগুলো আমরা প্রিচ করার চেষ্টা করবো সমাজে। মেয়েদের লেখাপড়া শেখানো উচিত, মেয়েদের এইরকম লেখাপড়া শেখানো উচিত, এগুলোকে প্রিচ করবো। তো এই যে মানে সেলফ আইডেন্টিটি তৈরি করার একটা চেষ্টা, এই চেষ্টাটা আমরা বক্তব্যের মধ্যে ভীষণভাবে দেখতে পাচ্ছি। কিন্তু পার্থক্য কোথায়? পার্থক্য হচ্ছে বঙ্কিমের কোনো একটা টেক্সটের সঙ্গে আমরা যদি এই ধরনের কোনো একটা টেক্সট পাশাপাশি দেখি বা এই ধরনের অনেক টেক্সট নিয়ে মিলিয়ে যদি দেখি, দেখবো বঙ্কিম ডিসকার্সিভ প্যাটার্নের দিক থেকে অনেক বেশি এগিয়ে থাকে। আর এই টেক্সটগুলো অনেক বেশি নন ডিসকার্সিভ চেহারা। আমি প্রথমে বললাম এটা পুরোটাই একটাই ডিসকার্সিভ প্যাটার্ন, কিন্তু আবার এখন যখন বলছি নন ডিসকার্সিভ, আমি এই অর্থে বলছি যে কাম্য কাঙ্ক্ষিত যে মান, সেটা যদি একটা ডিসকার্সিভ মান হয়, যে মানটাকে অ্যাটেন্ড করতে হবে, সবসময় এগুলো মানছে না। সেগুলো ওই ঘরানাটাকে বা ওই চেহারাটাকে এই টেক্সটগুলো অনেক সময় মানছে না। যেখানে যেখানে মানছে না সেখানে সেখানে সাবোটাজ করছে। অর্থাৎ আমাদের ওই কাম্য যে অ্যাটেন্ড যেটা আমি করতে চাইছি, ওই মানটাকে সাবোটাজ করছে। সাবোটাজ করছে মানে কিন্তু এই না এগুলো খুব বিদ্রোহী বই, পশ্চিমবঙ্গে বিদ্রোহী বই, একদমই না। এরা যেটা করছে, এরা হচ্ছে ভাষার মধ্যে দিয়ে, সিকোয়েন্স তৈরির মধ্যে দিয়ে এমন এমন সমস্ত জিনিসকে ওপেন আপ করছে, যে জিনিসটা আমরা বঙ্কিমের উপন্যাসে পাবো। ধরুন সে সময় যে প্রহসনগুলো লেখা হয়েছে, সেই প্রহসনগুলোর মধ্যে একটা বিরাট অংশের বিষয় হচ্ছে, বড় অংশের বিষয় হচ্ছে একটি মেয়ে, সেই মেয়ে কি পরিবারের অনুশাসন মানেনি। এটা তোমরা একটু শোনো। একটি মেয়ে পরিবারের অনুশাসন মানেনি, না মানার ফলে তার কি কি হচ্ছে, তার পরিণাম কি কি হচ্ছে। প্রত্যেকটা টেক্সটেই দেখানো হচ্ছে তার পরিণাম খুব খারাপ হচ্ছে। অর্থাৎ তুমি যদি পিতৃতন্ত্রের তৈরি করে দেওয়া যে নিগড়, সেই নিগড়ের মধ্যে যদি একটি মেয়ে না থাকে, সে যদি সেখান থেকে তার যদি মনে হয় যে তার ডিজায়ার অনেক বেশি, সে কোনো প্রেমিকের সঙ্গে চলে যাচ্ছে, তাহলে তার ফল কখনো ভালো হয় না। এই যে প্যাটার্ন, এবং তার শেষ জীবনটা খুব কষ্টে থাকে, এই প্যাটার্নটা অজস্র লেখা ব্যবহার হচ্ছে, অজস্র টেক্সটে লেখা হয়েছে। তার মানে কি আমাদের একটা প্রিচ করার চেষ্টা আছে, যে এই প্রিচ করে আমি আসলে আমাদের যে নতুন যে জাতি গঠন হবে, তার মেয়েদের আমি বোঝানোর চেষ্টা করছি যে বাবা তোমরা কিন্তু এইরকম এরকম ভাবে চলবে। আচ্ছা, মেয়েরা কি এরকম নিয়ম মেনে চলে? এখানে যে মেয়েরা আছে, চলে না তো। আজকেও চলে না, 2025 সালেও চলে না, 1925 সালেও চলতো না, 1825 সালেও চলতো না, 1757 যে প্রথম যে আমি পয়েন্ট অফ ডিপার্চার বললাম, তার কিন্তু চলতোই। ঠিক আছে, আজকে একটি মেয়ে সে যদি পারিবারিক কাঠামো থেকে বেরিয়ে যায়, তার কোথাও না কোথাও যাওয়ার জায়গা হয়তো রয়েছে, সমাজ সেই পরিসরগুলো তৈরি করে দিয়েছে। আচ্ছা, আমাদের সমাজে কোথায় যেত মেয়েরা? কোথায় গিয়ে থাকতো? যে পরিবারে থাকতে পারছে না, বা আমাদের এই পরিবার একটা কনস্ট্রাকশন, মানে আজকে পরিবারের যে চেহারা দেখছি, এই চেহারাটাও তৈরি হয়েছে 19th সেঞ্চুরি। যে পরিবার মানে এরকম হতে হবে। পরিবার মানে সেখানে একজন দায়িত্বশীল স্বামী থাকবে, তার যে স্ত্রী, তাকে পারিবারিক দায়িত্ব পালন করতে হবে, ছেলে মেয়েকে পড়াতে তাকেই হবে। পুরুষকে যদি পড়া হয়, বাবা ছেলেটা কত ভালো দেখেছিস, বাচ্চাকে নিয়ে পড়তে বসে, মানে যে এটা একটা অস্বাভাবিক ব্যাপার। এই যে ধারণাটা তৈরি হয়েছে, এই ধারণাটা পুরোটাই 19th সেঞ্চুরি দিয়ে তৈরি হয়। পুরোটাই একটা ডিসকোর্স, যার মধ্যে দিয়ে আমরা আসলে চাইল্ড রিয়ারিং কিভাবে হবে, শিশু শিক্ষা কিভাবে হবে, এবং শিশু শিক্ষা কে দেবে, মেয়েরা দেবে, এইটাকে আমরা ভাবতে চেষ্টা করেছি। একটা জিনিস লক্ষ্য করা, সেটা হচ্ছে আমাদের একটা ধারণা আছে, এটা রবীন্দ্রনাথের একটা কবিতা আছে, সেই কবিতাটা মানসিক কাব্যগ্রন্থের একটা কবিতা। তাতে উনি বলছেন যে আমাদের 19 শতকের গোড়ার দিকে আমরা অনেক বেশি আধুনিকতার চেষ্টা করেছি, হঠাৎ করে রিগ্রেসিভ হয়ে গেলাম।
আমাদের যখন এই নতুন যে নব্য জাতীয়তাবাদ, হিন্দু জাতীয়তাবাদ যেটা এলো, আসার পর নাকি আমরা রিপ্রেসিভ হয়ে গেল। কিন্তু এটা পরবর্তীকালে বিভিন্ন চর্চায় দেখা গেছে একদমই ব্যাপারটা সেরকম না। যাকে আমি রিগ্রেসিভ বলছি তারা কেউ নারী শিক্ষার বিরুদ্ধে নয়, তারা কেউ এমনকি মেয়েদের ইংরেজি শিক্ষার বিরুদ্ধে নয়। তারা কি চাইছে? তারা চাইছে যে মেয়েরা লেখাপড়া শিখুক, কিন্তু মেয়েরা আবদ্ধ থাকুক ওই গৃহকর্মের মধ্যেই। মানে আমি আসলে আমার ওই মানে ডোমেস্টিসিটি যেটাকে বলে, ডোমেস্টিক যে ফরমেশন, ওই ফরমেশনের মধ্যে মেয়েদের স্থানটাকে নির্দিষ্ট করে দিচ্ছি। অক্ষয় কুমার দত্তের লেখা ভারতবর্ষীয় উপাসক সম্প্রদায় বলে দুখণ্ডের একটা বই আছে, তাতে প্রায় কয়েকশো ভারতবর্ষের বিভিন্ন সেক্ট, তার মধ্যে বাংলার অনেকগুলো সেক্ট মানে ধর্মীয় সেক্ট, সেই সেক্ট গুলো সম্পর্কে আলোচনা আছে। ইনফরমেটিভ, খুব বেশি ডিটেলে নেই। এবার 19 শতকে এরকম বেশ কিছু টেক্সট আমি নিজেই দেখি, আমার সম্পাদিত বইতেই আছে এরকম টেক্সট, যেখানে আমরা ওই বৈষ্ণবদের আখড়া এটার কথা পাচ্ছি। আমাদের পড়াশোনা, মেয়েদের মধ্যে পড়াশোনার চল দুটো জায়গায় খুব বেশি ছিল। একটা হচ্ছে হিন্দু জমিদারদের মধ্যে, জমিদার পরিবারগুলোতে মেয়েরা লেখাপড়া শিখত। কাদের থেকে শিখতো? বৈষ্ণবদের কাছ থেকে শিখতো। বৈষ্ণব আখড়াগুলোতে মেয়েরা ছিল অনেক স্বাধীন, ব্রিটিশ আসার দরকার হয়নি, আমরা আগে থেকেই ছিল এরকম, আমরা আগে থেকেই এরকম ছিলাম। এখানে আমি একটা ছোট্ট তথ্য দিই, সেই তথ্যটা দিলে আমাকে, যেহেতু এই দাম্পত্য ডিসকোর্সের জায়গাটা এলাম, সেটা হচ্ছে গোটা ভারতবর্ষে ব্রিটিশরা যখন এলো, গোটা ভারতবর্ষে মেয়েদের সম্পত্তির অধিকার দুটো মাত্র জায়গায় স্বীকৃত ছিল, একটা হচ্ছে বাংলা, একটা হচ্ছে আসাম। আসাম সম্পর্কে দেখবেন বলা হয় ওখানকার মেয়েরা এতটাই সাহসী এবং এতটাই শক্তিশালী, তারা নাকি পুরুষকে ভেড়া করে রাখে। কামরূপ কামাখ্যা নিয়ে এরকম প্রচুর গল্প আছে। কামরূপ কামাখ্যায় যদি যায় কোনো পুরুষ, তাহলে মেয়েরা নাকি ভেড়া করে রাখে। মাতৃতান্ত্রিক, আমাদের বাংলা সমাজ তো মাতৃতান্ত্রিক সমাজ। এখানে মেয়েদের সম্পত্তির অধিকার ছিল, কে কাড়লো মেয়েদের অধিকার? সম্পত্তির অধিকারটা কাড়লো কে? হ্যালহেক কাড়লো, যে প্রথম বাংলা ব্যাকরণ লিখেছে। হ্যালহেক থেকে আরম্ভ করে, কোলব্রুক থেকে আরম্ভ করে, এই যাদের আমরা জানি হচ্ছে ওরিয়েন্টালিস্টদের যে আমাদের যে বিরাট বড় একটা চক্র, তাই সেই আমাদের এখানে নতুন করে শিক্ষা দীক্ষার চল ছিল, তারা রীতিমতো আইন করে মেয়েদের সম্পত্তি অধিকারটা কেড়ে নেয়। কারণ আমাদের দুরকম আইন ছিল, একটা মিতাক্ষরা, একটা হচ্ছে দায়ভাগ। দায়ভাগ ছিল হচ্ছে বাংলায়, মিতাক্ষরা ছিল হচ্ছে উত্তর ভারতে। লক্ষ্য করে দেখুন আজকে উত্তর ভারতে মেয়েদের উপর যে ভয়ঙ্কর অত্যাচার হচ্ছে প্রতিদিন আমরা দেখছি। আপনি ইনস্টাগ্রাম খুলুন, আপনি ফেসবুক খুলুন, আপনি একটা খবর পাবেন, এখানে এটা হচ্ছে, এখানে এটা হচ্ছে। আমরা এখানেও দেখতে পাচ্ছি এরকম হচ্ছে। তাহলে এই যে আমাদের এখানে যে কণ্ঠস্বরটা অনেক বেশি প্রবল, কণ্ঠস্বরটা অনেক বেশি প্রবল থাকার একটা লিনিয়েজ তো আছে, তার একটা ইতিহাস আছে কোথাও। ইতিহাসটা হচ্ছে এটাই যে আমাদের মেয়েরা কিন্তু অনেক বেশি স্বতঃস্ফূর্ত, অনেক বেশি স্বাধীন, অনেক বেশি স্বতন্ত্র। এটা ছিল। যে তিনজন মহিলা জমিদার ট্যাক্স জমা দিচ্ছেন, ব্রিটিশের কাছারি থেকে ট্যাক্স জমা দিচ্ছেন, সেই তিনজন মহিলা জমিদার হচ্ছে টোটাল যে ট্যাক্স জমা দেওয়া হয়েছে তার 1/3 তারা দিতেন। আমাদের একজন হচ্ছে নাটোরের রানী ভবানী। রানী ভবানী যখন ট্যাক্স জমা দিতে যেতেন, তখন রীতিমতো একটা বাহিনী যেত তার সঙ্গে। উনি যেতেন হচ্ছে চৌদোলায় করে, ওনাকে নিয়ে যাওয়া হতো পালকির মতো একটা কিছু করে, উনি নিজে গিয়ে ট্যাক্সের ওখানে গিয়ে ট্যাক্স জমা দিতেন। এই সম্পত্তির অধিকারটা কারা হলো এদের কাছ থেকে? এই যে স্ট্রাকচারাল অ্যাডজাস্টমেন্ট বললাম, এটা হচ্ছে স্ট্রাকচারাল অ্যাডজাস্টমেন্টের একটা নতুন চেহারা। যে মেয়েদের এই নতুন পুরুষতান্ত্রিক পিতৃতান্ত্রিক যে ফ্রেম, এই ফ্রেমটার মধ্যে নিয়ে এসো। আসলে এই পিতৃতান্ত্রিক ফ্রেমটা ইউরোপিয়ান ফ্রেম। ইউরোপে মেয়েদের লেখাপড়া শেখা এবং ভোটাধিকার এগুলো কিন্তু অনেক পরে এসেছে। আমরা আজকে ভাবি পাশ্চাত্যদের এগিয়ে থাকি, একেবারে এগিয়ে থাকে না, একেবারে এগিয়ে থাকে না। ডোমেস্টিক ভায়োলেন্স অস্ট্রেলিয়া এবং ইউএসএ তে এত বেশি যে আমরা ইউএসএ সম্পর্কে যে ছবি দেখি সেই ছবিটা সত্যি না, অনেক বেশি। তার একটা বড় কারণ হচ্ছে এটা। এই যে আখড়াগুলোর কথা আমি বললাম, এই আখড়াগুলো সম্পর্কে কথা যে সমস্ত টেক্সটে রয়েছে, সেসব টেক্সটে আমরা দেখতে পাচ্ছি সেখানে ধরা যাক একজন বৈষ্ণবী, তার বয়স 40-এর কাছাকাছি, তিনি সিডিউস করছেন একজনকে, যে ছেলেকে করছেন তার বয়স 21। এরকম বর্ণনা রয়েছে এই টেক্সটের মধ্যে। তার মানে এই টেক্সট যদি কোথাও অন্তর্ঘাত ঘটায় বা সাবোতাজ ঘটায়, সেটা এই ধরনের উল্লেখের মধ্যে দিয়ে। কিন্তু উল্লেখ করা হয়েছে মানেই এরকম নয় যে এরা বিদ্যমান কাঠামোকে সরাসরি চ্যালেঞ্জ করেছে। চ্যালেঞ্জ করেনি, চ্যালেঞ্জ করার ধারণাটা অনেক পরে এসেছে, সেটা ওই সময় আসেনি। এবার কারা হচ্ছে এই ধরনের টেক্সটগুলো পড়তো, সেক্ষেত্রে আমরা একটা জিনিস বলতে পারি যে যেহেতু বক্তলার লিডারশিপটা ছিল হচ্ছে বিরাট বড় ছড়ানো, এই অংশটাকে আমরা অন্তর্বর্তী স্তরের শিক্ষিত অংশটাকে বলছি, অন্তর্বর্তী স্তরের সমাজ বলছি। এর মধ্যে ছিল মেয়েরা, এর মধ্যে ছিল হচ্ছে খুব আখুরে পাঠক। খুব আখুরে পাঠক মানে হচ্ছে অক্ষর ভালো চিনতে পারেনি, এরা অক্ষর ধরে ধরে পড়ে, এরকম এরকম ভাবে পড়াশোনা করে। ছিল বিরাট বড় মুসলমান সমাজ। মুসলমানি টেক্সট অজস্র লেখা হয়েছে। 1860 সালে দীনবন্ধু মিত্রের
নীলদর্পণ যখন প্রকাশিত হচ্ছে ঢাকা থেকে, ওটা হচ্ছে ঢাকায় প্রেস প্রথম চালু হলো। তার প্রায় 50 বছরের মধ্যে আমরা দেখছি 20th সেঞ্চুরির গোড়ায় অজস্র টেক্সট বেরোতে শুরু করে দিয়েছে, এবং এই মুসলমানি যে সমস্ত কেচ্ছা বা কিস্সাগুলো ছিল, সেই কিস্সাগুলো কিন্তু এই বটতলার সাহিত্যে হিন্দু টেক্সটের পাশাপাশি ওগুলো ইকুয়ালি বেরোচ্ছে, পাশাপাশি আসছে। এই যে বিরাট বড় জনসমাজ, এই বিরাট বড় জনসমাজ খোঁজ নিলে দেখা যাবে বঙ্কিম পড়ে অপেক্ষা কিছু বোঝেন, বোঝাই তো মুশকিল এমন ভাষায় লেখা। আপনি এখন একটা যে কোনো একটা আমাদের ঘরের ছেলে মেয়েকে বঙ্কিম পড়তে, আমার মেয়েকে যদি বঙ্কিম পড়তে কি দিচ্ছ কি বাংলা, কিন্তু বাংলা তৈরি করছেন উনি, তো বাংলার কাঠামো তৈরি করছেন। মানে এরা সবাই, আমি শুধু বঙ্কিম বলছি, এরা সবাই কাঠামো তৈরি করছে। ব্যাপারটা হচ্ছে অ্যাটেন্ড করবে কতজন, সবাই তো অ্যাটেন্ড করতে পারবে না, তার বাইরে তো একটা বড় অংশ আছে। যেমন আমি মৃণাল সেনের খানগাহার বললাম, খানগাহার সবাই বুঝবে না, গিরিশ কাসারাবাল্লি দেখে সবাই নিতে পারবে, কিন্তু তার বাইরে আরো জায়গা থাকতে পারে, অনেক স্পেস থাকতে পারে। সেই স্পেস গুলো ওপেন আপ করেছে হচ্ছে বক্তারা সেই সময়। ওই স্পেস গুলো সমাজে আছে, তারা যাবে কোথায়, তারা তাদের এন্টারটেইন হওয়ার রাস্তা কোথায়, এন্টারটেইন হওয়ার অন্য কিছু নেই। তো সেই জায়গায় সেখানে তারা কিন্তু ওই টেক্সট গুলো তাদের কাছে পৌঁছচ্ছে। এটা একটা বিরাট অংশের একটা অংশ যার মধ্যে এই ধরনের কেসগুলো ছড়িয়েছে। এইবার আমি যেটা প্রথমেই বললাম গ্রহণ বর্জনের রাজনীতি, এই গ্রহণ বর্জনের রাজনীতি এখানে বিশাল বিশালভাবে কাজ করে যাচ্ছে, এবং এই কাজটা চালাচ্ছে হচ্ছে তিনটে অংশ। একটা হচ্ছে কলোনিয়াল প্রভু যারা, আমি বললাম যে স্ট্রাকচারাল অ্যাডজাস্টমেন্ট, শুধু অর্থনীতি দখল করতে ওরা আসেনি তো ভারতবর্ষে, ওদের উদ্দেশ্য ছিল হচ্ছে গোটা পৃথিবীটাকে ইউরোপ বানিয়ে দেওয়া, মগজকে দখল করো, গোটা পৃথিবীটাকে ইউরোপ বানাও, মানে ইউরোপের মতো করে তো। আপনি আফ্রিকান ইংলিশ দেখুন, আফ্রিকান ইংলিশ লিটারেচারে যারা আছেন সেখানে এনগুগি ওয়া থিওংহো থেকে আরম্ভ করে যতজন লেখক আছেন তারা প্রত্যেকে শুরু করেছেন আফ্রিকান ইংলিশে। থিওংহো ফিরে গিয়েছেন হচ্ছে ওনার নিজস্ব ভাষায়, আফ্রিকান ভাষায় ফিরে গিয়েছেন। ওখানে এরকম প্রচুর আফ্রিকা, বিশেষ করে আফ্রিকান লিটারেচার এরকম প্রচুর লেখক আছেন যারা এমন একটা ইংলিশে লিখেছেন যে ইংলিশ গুলো না ইউরোপিয়ান ইংলিশ, না ব্রিটিশ ইংলিশ, না হচ্ছে প্রপার ওখানকার আসা কোনো আফ্রিকান ইংলিশ, না, ওরা লিখছেন একটা অশুদ্ধ ইংরেজি, এবং তাদের প্রচুর বিক্রি। এই ইন্টারেস্টিং জায়গাগুলো আমাদের বোঝা দরকার যে আমরা আসলে পাশ্চাত্যকে কিভাবে গ্রহণ করছি আর পাশ্চাত্য আমাদের কিভাবে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছি। এখানে এই যে সিভিলাইজিং মিশন, এই সিভিলাইজিং মিশনে তিনটে আমি ট্রায়াঙ্গেল বলবো, আর তিনটে ট্রায়াঙ্গেল ছিল। এই ট্রায়াঙ্গেলের মধ্যে প্রথম যেটা সেটা হচ্ছে কলোনিয়াল প্রভু, তার মাথার মধ্যে কাজ করছে এখানকার সমাজটাকে, জনসমাজটাকে স্যানিটাইজ করতে হবে। খুব খারাপ খারাপ জিনিস আছে এখানে, স্যানিটাইজ করতে হবে। ওরা দেখুন সবার আগে কি করেছিল কলকাতা শহরে এসে, চড়কের মেলা বন্ধ করে দিচ্ছে আইন করে। কেন চড়কের মেলা বন্ধ করে দিচ্ছে? চড়কের মেলা কি হয়? আমি তো উত্তর কলকাতার একটা কলেজে পড়াই, ওখানে চড়কের মেলা হয় এখন। ওই যে আকশি পিঠে বেঁধে ওই বন বন করে ঘুরছে, বা বিভিন্ন রকম অস্ত্র নিয়ে রাস্তায় বেরোচ্ছে, এটা দেখে ব্রিটিশ ভয় পেয়েছে। এ তো আনসিভিলাইজড অংশ, এ তো সভ্যতা ভব্যতা কিছু নয় না, কোন দিন বিদ্রোহ করবে, পাত্তারি গুটিয়ে চলে যেতে হবে। 1857 সালে যখন প্রথম মহাবিদ্রোহটা হলো, তার আগে আমাদের সেই 1780 দশক থেকে একেবারে সেই সন্ন্যাসী বিদ্রোহ থেকে আরম্ভ করে একটা পর একটা বিদ্রোহ হয়েছে, কোল বিদ্রোহ হয়েছে, সাঁওতাল বিদ্রোহ হয়েছে, একটা পর একটা বিদ্রোহ হয়েছে, এগুলো আমরা জানি। না জানা বিদ্রোহের সংখ্যা অসংখ্য। ওদের ইন্টেলিজেন্স কিন্তু চেয়েছিল যে মগজটাকেই দখল করে নাও, এই আমার বিরুদ্ধে বিদ্রোহ করবেই না, এই মনে করবে আমার ব্রিটিশ হতে পারাটাই হচ্ছে আমার জীবনের সর্বশ্রেষ্ঠ পদ্ধতি। মানে একটা মানুষকে দমন দুভাবে করা যায়, এক হচ্ছে আমি মেরে ধরে দমন করতে পারি, এখন দেখুন চাইল্ড রিয়ারিং এর পদ্ধতি পাল্টে গেছে, আপনি কিন্তু আপনার বাচ্চাকে মারলে ধরলে সে আরো শুনবে না আপনার কথা, আপনি কি উল্টো করে। আমরা 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 সবাই আসলে সিভিলাইজেশন প্রসেসকে চালাচ্ছি, মিশনটা আমরা প্রত্যেকে চালাচ্ছি। কিভাবে? আমি বলছি না এখন বাবা মারা ছেলে মেয়েদের বন্ধু হবে, আমার মেয়ে এসে বলছে ছেলেকে ভালো লাগলো, খুব ভালো আছে, ছেলেকে কি করে দেখুন, কথা কিন্তু একই জিনিস চালাচ্ছি, ছেলেটার বাবা কি করে, মা কি করে, আচ্ছা ওরা কি এক ভাই না দু ভাই, ওর কি বোন আছে, একই রকম আবার পারিবারিক ফ্রেমেই কিন্তু ভাবছি, কিন্তু বন্ধুর মতো করে মিশছি। আধুনিক যে কর্পোরেট সেক্টর, সেখানে বস আর যে কর্মচারী বন্ধু, বসকে নাম ধরে যাচ্ছে, আরো ভয়ঙ্কর এটা। যে বস বন্ধুর মতো করে মেশে সে আরো ডেঞ্জারাস, একটা পিএইচডি গাইডও আছে, বেশি বন্ধুর মতো মেশে মানে সে আরো বেশি ভয়ঙ্কর, মানে যে তাকে বেশি দেরি করে তাকে পিএইচডি দেবে, ব্যাপারটা একদম তাই। এটা একটা দিক। আরেকটা দিক হচ্ছে খ্রিস্টান মিশনারি। খ্রিস্টান মিশনারিরা আমাদের এখানে এসেই ছিল হচ্ছে যে খ্রিস্ট ধর্মে দীক্ষিত করবো আমাদের এই একটা বড় অংশকে। ভারতবর্ষে করা সম্ভব হয়নি, বাংলাতে একটা ছোট্ট অংশের মধ্যে করা সম্ভব হয়েছে। রেভারেন্ড কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায় একেবারে খাঁটি ব্রাহ্মণের সন্তান, তিনি মাইকেল মধুসূদন দত্ত একেবারে খাঁটি দত্তবাড়ির ছেলে, সে বলছে যে আমি মানি না এই সমস্ত কিছু। উনি তো ক্লাস 10 পর্যন্ত এখানে পড়াশোনা করেছেন, হিন্দু বাস্তে চলে গেলেন, পড়াশোনা শেষও করেননি। উনি কোথায় খেতেন? সাহেবী হোটেল ছাড়া খেতেন না।
গরুর মাংস খেতে হবে, গরুর মাংসকে আসলে বিদ্রোহ করছি আসলে। অদ্ভুতভাবে লক্ষ্য করুন, এই বিদ্রোহকে যদি স্প্রে করতো তাহলে কি হতো? সবার আগে ব্রিটিশ পালাতো, ব্রিটিশ তো পালায়নি। তার মানে হচ্ছে সিভিলাইজিং মিশন এমন একটা পদ্ধতিতে আমাদেরকে নিয়ন্ত্রণ করে যে আসলে সে নিয়ন্ত্রণ করছে, কিন্তু মনে করাচ্ছে যে তোমার নিয়ন্ত্রিত হওয়াটা হচ্ছে তোমার সভ্য হওয়া। তুমি সভ্য হচ্ছে মানে আরো বেশি করে নিয়ন্ত্রণ হচ্ছে। যত বেশি জানে তত কম মানে, এটা তো আমরা ইয়েতে দেখেছিলাম উল্টো, যত বেশি জানে তত বেশি মানে। যত ইংরেজি জানবে তত বেশি দালাল হবে, আর বেশি করে ব্রিটিশের দালাল। যত ভালো বেশি ইংরেজি জানে তত বেশি। আর একটা অংশ হচ্ছে ব্রাহ্ম সমাজ। আমাদের ব্রাহ্ম সমাজটা তৈরি হয়েছিল মূলত বৌদ্ধদের দিয়ে। আমি আমার কাস্টিজমে যাই, কাস্টিজ নয় কিন্তু আমি কাস্ট ফরমেশন গুলো বলছি। কেশবচন্দ্র সেন খাঁটি বৌদ্ধি। ভারতবর্ষ আমাদের বাংলায় 1857 সালে জাতীয় ইউনিভার্সিটি প্রতিষ্ঠা হয়েছে, তার আগে থেকে প্রথম ইংরেজি শিখেছে বৌদ্ধীরা, ব্রাহ্মণরা নয়। কেন শিখেছে? কারণ বৌদ্ধদের ব্রাহ্মণরা সামাজিকভাবে একটুখানি ছড়িয়ে রাখত। দেখবেন অনেক বৌদ্ধি আছে, তাদের কইতে হয়, সবার হয় না, অনেকের হয়। ব্রাহ্মণ বৌদ্ধি সেনগুপ্ত দাশগুপ্তদের হয়। এটা কেন? তার কারণটা হচ্ছে সোশ্যাল মোবিলিটির মধ্যে এরা আসলে আপরাইজ করার চেষ্টা করছে। এরা যখন দেখলো কাস্টের জায়গা থেকে পারবো না, ইংরেজি আগে শিখে প্রথম যারা ইংরেজিতে এমএ করেছে সমস্ত বুদ্ধি, আপনি লক্ষ্য করবেন সুভাষচন্দ্র সেনগুপ্ত থেকে আরম্ভ করে একেজি থেকে আরম্ভ করে প্রেসিডেন্সিতে পড়াতেন অমল কুমার দাশগুপ্ত, সমস্ত বুদ্ধি। আর বুদ্ধিরাই পরবর্তীকালে ব্রাহ্ম হয়েছে। তারপর ব্রাহ্ম থেকে র আর হ বাদ দিয়ে ওরাই বাম হয়েছে। ওখান থেকে চলেছে একদম শৈলেন দাশগুপ্ত, প্রমোদ দাশগুপ্ত, সমস্ত হচ্ছে বাম। মানে এরা হচ্ছে এলিটিস্ট, সবচেয়ে বেশি এগিয়ে থাকা, কিন্তু এদের সংখ্যাটা খুব ছোট। কমতে 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 খুব ছোটে যাচ্ছে। অথচ এদের হাতে সমস্ত ক্ষমতা। কালচার এরা চালায়, সংস্কৃতি সমস্ত জায়গা প্রতিষ্ঠানগুলো এরা সমস্ত দখল করে রেখেছে, শিক্ষা প্রতিষ্ঠানগুলো সমস্ত এরা দখল করে রেখেছে, সব এরা দখল করে রেখেছে। এই যে ট্রায়াঙ্গেল, কলোনিয়াল প্রভু, মিশনারি আর হচ্ছে ব্রাহ্ম সমাজ, এই তিনটে ট্রায়াঙ্গেল হচ্ছে আমাদের এখানে সিভিলাইজেশন মিশনটা চালাতে শুরু করলো। প্রথম এরা বলতে শুরু করলো যে আমাদের সংস্কৃতি সব খারাপ, বাংলার যা আছে সমস্ত অপকৃষ্ট। এখানকার মেয়েরা লেখাপড়া শিখে না, মেয়েরা তো পোশাক পরতেই জানে না, শাড়ি কিভাবে পরতে হবে তাই নিয়ে আমার একটা প্রবন্ধ আছে। শাড়ি কিভাবে পরতে হবে এই ডিসকাসটা 50 বছর ধরে চলেছে। তারপর ঠিক হলো ঠাকুর বাড়ি যেভাবে শাড়ি পরে ওটা হচ্ছে শাড়ি পরা, ওইভাবে শাড়ি পরতে। কারণ আমাদের এখানে যে মেয়েরা যে শাড়ি পরে সেটা খুব স্লিম নয় সেই শাড়ি, তার কারণ শাড়ির সঙ্গে বডি অন্তর্বাস করে। এটা ছিল আমাদের পদ্ধতি। ঠাকুর বাড়িতেও এই সেমিস তো পরে এসছে, ছিল অনেক পরে এসছে। মানে এই যে গঙ্গা স্নানে যেত ঠাকুর বাড়ির মেয়েরাও, যখন গঙ্গা স্নানে যেত পালকি, ঢাকা পালকিতে করে নিয়ে যাওয়া হতো, পালকি সত্যি ডুবিয়ে দেওয়া হতো। চানটা করি একবার 4 জন মিলে জমাচ্ছে আবার তুলে নিয়ে আসছে। সবাই তাই, সকলেই তাই। এই যে এদেরকে, এবং তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে জ্ঞানানন্দ দেবী কিন্তু বরের মাকে ঘোড়ায় চড়ছেন। উনি যখন ঘোড়ায় চড়বেন তখন তার শাড়ি পরে ঘোড়ায় যাওয়া সম্ভব না, আর যদি শাড়িটা পরে না এমন ভাবে পড়তে হবে পার্সি ধরনের শাড়ি পরছেন। এই যে শাড়িটা পরছেন বা কি ধরনের শাড়ি পরলে সভ্য হওয়া যায়, এটাই হচ্ছে সিভিলাইজেশন মিশন। তাহলে যে শাড়ি পরা নিয়ে সিভিলাইজেশন মিশন চালাতে পারে সে টেক্সট ছেড়ে দেবে। টেক্সট তো সবচেয়ে বেশি সভ্য হওয়ার জায়গা। বই না পড়লে আমি সভ্য হবো কি? কিন্তু সভ্যটা আমি কিভাবে হবে সেটা আমি বলে দিচ্ছি, আমি এটাকে নিয়ন্ত্রণ করছি পুরো জিনিসটা। 1873 সালে 30 সেপ্টেম্বর টাউন হলে অশ্লীলতা নিবারণী সভা প্রতিষ্ঠিত হচ্ছে, এর প্রথম অধিবেশন বসছে। কে চেয়ার করছেন? কেশবচন্দ্র সেন। এবং তার আগে 1856 সালে গভর্নর জেনারেলের উদ্যোগে অশ্লীলতা আইন পাশ হচ্ছে। অশ্লীলতা আইন পাশ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে যে জিনিসটা হচ্ছে সেটা হলো যে আমাদের এই যে বইপত্রগুলো যা ছাপা হচ্ছে বাংলায়, এগুলোকে ক্যাটাগরাইজ করা শুরু হচ্ছে। আমরা সবাই জেমস লংয়ের ক্যাটালগ জানি। জেমস লংয়ের মোট 4টে ক্যাটালগ ছিল। তার প্রথম ক্যাটালগটা বেরোচ্ছে 1852 সালে, শেষ ক্যাটালগটা বেরোচ্ছে 1858 এরকম সময়, 4টে মোট ক্যাটালগ। আমরা খুব অদ্ভুত ভাবে লক্ষ্য করি যে প্রথম ক্যাটালগে যে সমস্ত বইগুলোকে বলা হয়েছে মোস্টলি, ধরুন বিদ্যাসুন্দর সম্পর্কে 1855 ক্যাটালগে আছে মোস্টলি পপুলার টেল ইন বেঙ্গল। 1859 সালের তালিকায় ওই একই বই হয়ে গেল ক্লেভারলি রিটেন বাট ইনডিসেন্ট অ্যামাটোরিক টেল। মানে একসময় বলা হচ্ছে, 4 বছর আগে বলা হচ্ছে এটা হচ্ছে আমাদের জনপ্রিয় একটা টেক্সট, তারপরে বলা হচ্ছে এটা অ্যামাটোরিক টেল, ইনডিসেন্ট, অশ্লীল। মানে ও ওই স্টিগমাটাইজ করছে, টেক্সটটাকে বলে দিচ্ছে এটা হচ্ছে অশ্লীল। এবং আমার এখানে যে লোকগুলো পড়াশোনা শিখছে, ইংরেজি শিক্ষিত হচ্ছে, সে ভাবছে যে তাহলে এটাই বোধহয় আমাদের স্ট্যান্ডার্ড, আমাকে এই স্ট্যান্ডার্ড অ্যাটেন্ড করতে হলে এগুলো সমস্ত পড়ো। এটা আপনাদের নিশ্চয়ই মানে সকলেরই জানা এবং মনে আছে। আমরা ছোটবেলায় প্রচুর বই পড়তাম তো, কিন্তু কোন বই পড়বো আর কোন বই পড়বো না এই নিয়ে অনেকের বাড়িতেই কিন্তু এক ধরনের নিষেধাজ্ঞা ছিল। শরৎচন্দ্র এক্ষুনি পড়ো, রবীন্দ্রনাথ যদি পড়ো সবগুলো পড়ো, এইগুলো পড়ো, এইগুলো পড়ো। এই যে এইটা পড়ো আর এটা পড়ো না, এই যে নিয়ন্ত্রণ করা, এই নিয়ন্ত্রণ করাটা কিন্তু ওই সময় থেকে শুরু হচ্ছে। এই টেক্সটকে নিয়ন্ত্রণ করছি, আসলে শিশুর মনকে নিয়ন্ত্রণ করছি।
আমার যে পরবর্তী প্রজন্ম তাকে নিয়ন্ত্রণ করছি। এখনকার ছেলেমেয়েরা অবশ্যই নিয়ন্ত্রণ কিন্তু মানে নিচ্ছে, বলে কোনো লাভ নেই। সুলভ সমাচার পত্রিকা কেশবচন্দ্র সেন কি বলছেন? বলছেন, যাহারা কি মজার শনিবার ইত্যাদি কতকগুলি বাজে পুস্তক লিখিয়া বাহাদুরি প্রকাশ করিতে চাহেন, বটতলা যাহাদের, ভালো ভালো করে লক্ষ্য করুন এই জায়গায়, এই তোমরা একটু শোনো, বোর হয়ে যাও, ইন্টারেস্টিং জিনিস। যাহারা কি মজার শনিবার ইত্যাদি কতগুলি বাজে পুস্তক লিখিয়া বাহাদুরি প্রকাশ করিতে চাহেন, বটতলা যাহাদের বিদ্যা প্রচারের স্থান, বটতলা যাহাদের বিদ্যা প্রচারের স্থান, স্কুলের বালকদের সর্বনাশ করা যাহাদের জীবনের লক্ষ্য, এবং আপনাদের মনের দুর্গন্ধ পঙ্ক, পঙ্ক মানে পাপ, কাদা, যাহারা ঘরে বাহিরে ছড়াইতে ভালোবাসেন, সে অসাধারণ ভদ্রলোক দিগের চরিত্র আর আমরা লুকাইয়া রাখিতে পারি না। বিচারপতি ও কারারক্ষকদের সঙ্গ পাইতে তাহাদিগকে কিঞ্চিত অধিক ঘনিষ্ঠতা জন্মে, এই আমাদের সরল কামনা। ঠিক এই পরপরই 30,000 কপি বিদ্যাসুন্দর পুলিশ বাজার করছে, পুড়িয়ে দেওয়া হচ্ছে। মনের দুর্গন্ধ অঙ্কনে কেসগুলো থাকে, মানে বিদ্যাসাগরের হচ্ছে মনের দুর্গন্ধ কম, সবচেয়ে বেশি পড়তো লোকে, এবং যখন পড়ছে তখন মনে করছে না কেউ যে আমি কোনো অশ্লীল জিনিস পড়ছি, খুব নর্মাল জিনিস হিসেবে পড়ছি, ন্যাচারাল জিনিস হিসেবে পড়ছি। তাকে আমি দাগিয়ে দিলাম যে এটা হচ্ছে অশ্লীল, এটা হচ্ছে খারাপ, এটা হচ্ছে এমন একটা জিনিস যে জিনিসটা আমার পড়া উচিত নয়, আর স্কুলের বালকদের সর্বনাশ করা হচ্ছে এর উদ্দেশ্য। আবার ওই সিভিলাইজেশন মিশন আসছে, স্কুল করেছি কিসের জন্য? তোমরা সবাই শিক্ষিত হবে, তোমরা সবাই দৃঢ় কণ্ঠে বলবে হচ্ছে ভারতবর্ষে মানে ব্রিটিশের জয়, এটা বলবে তোমরা। এইটা বলানোর জন্য যারা কাজ করছেন তাদের মধ্যে মাথা হচ্ছেন কেশবচন্দ্রের সাথে পত্রাবলী পাওয়া যায়, সেই চিঠিপত্রগুলো পড়লে বোঝা যায় যে কি পরিমাণ লয়াল ছিলেন ব্রিটিশের, কেন ছিলেন, এটা তো ডাইরেক্ট বেনিফিশিয়ারি। এই যে অংশটা তৈরি হলো, কি মানে রিটায়ারমেন্টের অঙ্কটা হচ্ছে 872 টাকা, 872 টাকা, যখন একজন সাধারণ কেরানি মাইনে ছিল 10 টাকা। যখন রিটায়ার করছেন তখন মাইনে ছিল 872 টাকা। খুব ইন্টারেস্টিং গল্প আছে। বঙ্কিম একবার বিভিন্ন জায়গায় ছিলেন, পোস্টিং ছিলেন, উড়িষ্যা বালাসোরও ছিলেন, যেখান থেকে কপালগুঙ্গলা দেখা হয়েছে, যেখানকার টাইম নেই। তো ওইখানে নাকি ট্রেনে একটি ছেলের সঙ্গে আলাপ হয়েছে, ছেলে কি বলছে যে দুঃখ করছে। বঙ্কিম জিজ্ঞেস করছেন যে তুমি কিসের দুঃখ তোমার এত? ছেলে কি বলছে যে আমার খুব দুঃখ, আমার বউ আমাকে মানে না, মানে বউকে বশ করতে পারছি না, এগুলো ব্যাপার। বউ দজ্জাল একেবারে, বউ আমাকে মানে না, বউ আমার উপর দিয়ে যায়। তখন উনি জিজ্ঞেস করেছেন যে তুমি কত টাকা মাইনে পাও? বলছেন 22 টাকা মাইনে পাই। বঙ্কিম একটু থেমে বললেন যে আমি 800 টাকার উপরে মাইনে পাই, তারপরেও আমি আমার বউকে বশ করতে পারি। তুমি কি করে আশা করছো 22 টাকা মাইনে রোজগার করে তুমি বউকে বশ করবে? তার মানে এই যে স্ট্যান্ডার্ডাইজেশনটা তৈরি হচ্ছে, মানে একটা মানুষের সামাজিক সম্মান তৈরি হচ্ছে, কিরকম করে তৈরি হচ্ছে, সে কোন চেয়ারে অবস্থান করছে, চেয়ারটা দিয়ে তৈরি হচ্ছে। ঠিক আছে, সম্পূর্ণ হাস্যকর। এই পুরো প্যাটার্নটা আমরা তৈরি করেছি বিশেষ পর থেকে। এই যে বিভিন্ন জায়গায় যাই, তো আজকে যে আমার পরিচয় করিয়ে দিলেন, কি করাবেন আপনি, অন্য একজনকে পড়াবেন, তো অভিষেক করাবেন। অভিষেক করার থেকে প্রথমে কি বললো, ওনাকে আমরা খুব টিভিতে দেখি। আরে টিভিতে দেখা তো পরিচয় নয় আমার। আমি এই বিশেষ করে গত 1.5 বছর একটু বেড়েছে আর কি, এবিপি আনন্দের সূত্রে। আর ওটা পরিচয়ই নয়, যেখানেই যাই কিছু বলতে পারি, কোনো কিছু পাঠ করতে বা কিছু পরিচয় পেতে ওনাকে তো আমরা দেখি। এই স্ট্যান্ডার্ডাইজেশনটা এসছে হচ্ছে ওইখান থেকে, 19 শতক থেকে এসছে। কি ধরনের প্রমিনেন্স তৈরি হচ্ছে একটা মানুষের। আমার থেকে অনেক বেশি আপনারা সম্মান করবেন যদি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় আসে। কথা বলছি, মানে আমি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বলেছি যে why should we talk in Bengali? বলছেন, সে ভাইরাল হয়ে গেছে। তাই উনি যে বলছেন কেন আর বলবো, সেটার মানে উনি বাইরে একটা ইয়ে হচ্ছিল, সমাবেশ হচ্ছিল, সেখানে উনি বলেছেন, একটা প্রেস কনফারেন্স হচ্ছিল, কোশ্চেনটা কিন্তু ওকে বাংলায় করা হয়েছে। বম্বেতে হচ্ছে না, লঞ্চ করছি, তুই তো এমনিতেই বম্বেতে চান্স পাস না, তুই ওখানে গিয়ে একটা ছবি করতে গেছিস, সেখানে গিয়ে বাংলায় কোশ্চেন করছি, তুই বাংলা উত্তর দিতে পারছিস না। তোর হয়ে রাজকুমার রাও উত্তর দিয়ে দিচ্ছে, সে বাংলাটা ইয়ে করে দিচ্ছে, প্রশ্নটাকে আবার সহজ করে দিচ্ছে। কতখানি লজ্জার ব্যাপার। তার মানে এই যে আমার নিজে যে হাতে খাই, বাবু প্রবন্ধটা তো আপনারা সবাই পড়েছেন, টেক্সটে ছিল আমাদের পাঠ্য, নিজে হাতে খাইতে যাহাদের ঘৃণা, মানে আমার নিজে হাতে ভাত মেখে খাচ্ছি, ওই হাতটাকে আমি ঘৃণা করি, মানে আমি আমার মাতৃভাষাকে ঘৃণা করি, আমি আমার মাকে ঘৃণা করি। সবচেয়ে বড়, আমি আমার মাকে ঘৃণা করতে শিখলাম কবে থেকে, যবে থেকে ব্রিটিশ আমাকে শেখালো তোমার মা আসলে মা নয়। তারপরে সেই মাকেই আমি আবার ভারত মাতা বানিয়েছি পরে। ছিন্ন বস্ত্র পরা একজন মা, যার কিনা এতগুলো 4টে হাত, 4টে হাতে সে অস্ত্র দাঁড়িয়ে আছে। এটা আমার বিশ্বযুদ্ধের গোড়ায় যখন জাতীয়তাবাদ আবার ডেভেলপ করছে তখন। কিন্তু আসলে আমাদের মনের মধ্যে একটা ইউরোপ লুকিয়ে রয়েছে, সেই ইউরোপটা আমাদের নিয়ন্ত্রণ করছে, যে কোনটা হচ্ছে ভালো, কোনটা হচ্ছে কাঙ্ক্ষিত, কোনটা হচ্ছে কাম্য, আর কোনটা হচ্ছে কাম্য নয়, কোনটাকে আমি আউটকাস্ট করবো।
এই জিনিসটা আমরা যদি সামাজিক পরিসর থেকে আরম্ভ করে, একাডেমিয়া থেকে আরম্ভ করে, মিডিয়া থেকে আরম্ভ করে, খবরের কাগজ থেকে আরম্ভ করে, যে কোনো ফিল্ডে আপনি যান সংস্কৃতির, সর্বত্র আপনি দেখবেন যে এইটাই কিন্তু আমাদের স্ট্যাগনেশন প্রক্রিয়া হয়েছে। ধরা যাক মাসিক পত্রিকা বলে একটা পত্রিকা রয়েছে। এই যে আমি কেন বললাম যে একই ধরনের লোক দুই ধরনের লেখা লিখছে, আসলে একটা অ্যাপ্রোপ্রিয়েশনের প্রক্রিয়া চলছিল। সেই অ্যাপ্রোপ্রিয়েশনের প্রক্রিয়াটা হচ্ছে যে নিচুতলার টেক্সট বলে আমরা যাকে বলছি, সেইগুলো ক্রমশ উঁচুতলার মানুষের দ্বারা অ্যাপ্রোপ্রিয়েটেড হচ্ছে। অ্যাপ্রোপ্রিয়েটেড হচ্ছে এই যে তার ফলে একটা লেনাদেনা চলছে, দুইয়ের মধ্যে একটা সমন্বয় চলছে। সেই সমন্বয়ের জায়গা থেকে 1854 সালে প্যারিচাঁদ মিত্র আর রাধানাথ শিকদার, যিনি হিমালয়ের মাপ নিয়েছিলেন প্রথম, এরা দুজনে একটা পত্রিকা বার করছেন। পত্রিকার নাম হচ্ছে মাসিক পত্রিকা। কি বলছেন প্রথম সংখ্যা? এই পত্রিকা সাধারণের বিশেষত স্ত্রীলোকের জন্য ছাপা হইতেছে। যে ভাষায় আমাদিগের সচরাচর কথাবার্তা হয়, তাহাতেই প্রস্তাব সকল রচনা হইবে। বিজ্ঞ পণ্ডিতেরা পড়িতে চান করিবেন, কিন্তু তাহাদের নিমিত্ত এই পত্রিকা লিখিত হয় নাই। প্রতি মাস এক এক নম্বর প্রকাশ হইবে, তাহার মূল্য 1 আনা মাত্র। মানে মহিলাদের জন্য লিখছি মাসিক পত্রিকা। তাতে বেরোচ্ছে আলাদের ঘরের দুলাল, 1858। আলাদের ঘরের দুলালকে আমরা বলি যে একটা একটা ভিশনারি টেক্সট। আলাদের ঘরের দুলালে কি আছে? একটা নব্যধনী বাবু, বাবুরাম বাবু, তার ছেলে, তার নাম মতিলাল, মতিলাল উচ্ছন্নে যাচ্ছে। তার মানে টেক্সটটা লেখাই হচ্ছে তোমার ছেলে যাতে উচ্ছন্নে না যায় তার জন্য তুমি তৈরি করো। এটা এক ধরনের মানে কি বলবো, সিভিলাইজেশন বটিকা। তোমাকে গুলে খাইয়ে দিচ্ছি, খাও, খেয়ে বলো যে এটাই হচ্ছে আমাদের উপন্যাসের নতুন স্ট্রাকচার। এরকম ভাবে উপন্যাস লিখতে হবে। যিনি লিখছেন তিনি কিন্তু যথেষ্ট শিক্ষিত লোক। প্যারিচাঁদ মিত্র সেই সময়কার প্রেক্ষিতে অসম্ভব শিক্ষিত লোক, এবং প্যারিচাঁদ মিত্র নিজে হচ্ছে ব্রাহ্ম সমাজের সঙ্গে খানিকটা যুক্ত। এরা প্রত্যেকেই তার মানে সিভিলাইজিং মিশনটাকে বিভিন্ন পদ্ধতিতে তারা কিন্তু ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে। ডিসেমিনেশন হচ্ছে, মানে ওই যে ডিসকোর্সটা, যে ডিসকোর্স উপর থেকে নামিয়ে দেওয়া হচ্ছে, তার একটা ডিসেমিনেশন হচ্ছে। ওই ডিসেমিনেশনের একটা প্রক্রিয়া হচ্ছে বক্তব্য। বক্তব্যের মধ্যে দিয়েও আসলে ওই জিনিসটাই চলছে। যেমন প্যারিচাঁদ মিত্র সম্পর্কে বাংলা সাহিত্যে প্যারিচাঁদ মিত্রের স্থান বলে বঙ্কিমের একটা লেখা আছে। তাতে উনি খুব ইন্টারেস্টিং একটা কথা বলেছেন। উহার অপেক্ষা উৎকৃষ্ট গ্রন্থ তৎপরে কেহ প্রণীত করিয়া থাকিতে পারেন, অথবা ভবিষ্যতে কেউ করিতে পারেন, কিন্তু আলানের ঘরের দুলালের দ্বারা বাংলা সাহিত্যে যে উপকার হইয়াছে, আর কোন বাংলা গ্রন্থ দ্বারা সেরূপ হয় নাই, এবং ভবিষ্যতে হবে কিনা সন্দেহ। এতটাই গুরুত্ব দিচ্ছেন এই টেক্সটে। তার পাশাপাশি আপনি দেখুন 1861 সাল হুতম প্যাঁচার নকশা লেখা হচ্ছে। হুতম প্যাঁচার নকশার যে ভাষা আর আলাদের ঘরের দুলালের যে ভাষা, দুটো ভাষা কিন্তু আলাদা। হুতম প্যাঁচার নকশা অনেক বেশি একেবারে কলোকিয়াল যে স্ল্যাং, সেগুলোকে ব্যবহার করা হচ্ছে, এবং একেবারে জনসমাজের প্রকৃত ছবিটা চলে আসছে, আরো বেশি করে সামনাসামনি আমরা দেখতে পাচ্ছি। তার মানে কাঙ্ক্ষিত যে নতুন হিন্দু সমাজ, এই হিন্দু সমাজের গড়ন কেমন হওয়া উচিত, এই হিন্দু সমাজের পরিবার কেমন হওয়া উচিত, হিন্দু সমাজে নারী পুরুষের সম্পর্ক কেমন হওয়া উচিত, স্ত্রী শিক্ষা হওয়া উচিত কতদূর পর্যন্ত হওয়া উচিত, এবং কি ধরনের শিক্ষা হওয়া উচিত, এই সমস্ত কিছুকে ফ্রেম করবার জন্য যে নতুন তাত্ত্বিক প্রক্রিয়াটা তৈরি হচ্ছে, সেই তাত্ত্বিক প্রক্রিয়ার একটা অংশ হচ্ছে এই বক্তব্য টেক্সট। এইটা যদি আমরা মাথায় রাখি, তাহলে আমাদের মন থেকে সবার আগে জিনিসটা দূরীভূত হবে যে হচ্ছে বক্তব্য টেক্সট এবং অস্ত্রিক টেক্সট, বরং বক্তব্য টেক্সট ভীষণভাবে রক্ষণশীল টেক্সট। ভীষণভাবে সমাজের সঙ্গে সে সাযুজ্য রক্ষা করে চলে, ভীষণভাবে সে হচ্ছে স্ট্যাটাস কো মেইনটেইন করে, সামাজিক স্থিতাবস্থার পক্ষে আরো বেশি। আরো অনেক উদাহরণ দিতে পারতাম, আমি দিচ্ছি না, জাস্ট ছুঁয়ে যাচ্ছি। ধরুন স্বর্ণকুমারী দেবী, তিনি তার নিজের আত্মকথায় বলছেন যে তার বাড়িতে বক্তব্যের বই আসতো, ঝুড়ি করে বিক্রি করতে আসতো ফেরিওয়ালারা। বিপিন চন্দ্র পাল বলছেন, মনমোহন বসু বলছেন, রাধা মাধব কর তো বলেছেন, রাধা মাধব কর হচ্ছেন সেই সময়কার খুব বিখ্যাত একজন থিয়েটার পার্সন। তিনি বলছেন যে একটা সময় ছিল আমাদের যখন ছোটবেলা, তখন দেখতাম যে মহাভারতের কোনো পালা অভিনীত হচ্ছে, সেখানে কোনো একটি জায়গায় একটি মেয়েকে জোর করে টেনে নিয়ে যাচ্ছে একজন পুরুষ। সেটা বাবা আর ছেলে পাশাপাশি বসেই দেখতো। কারোর মনে হতো না যে নাককুচকানোর মতো বিষয়। এখন থেকে ভাবতেই পারি না, ভাবাই যায় না এই বিষয়। তার মানে কতটা চেঞ্জ হয়ে গেছে, এবং এই চেঞ্জটা উনি কিন্তু 20-25 বছরের মধ্যে দেখছেন চেঞ্জটা হয়ে গেছে। এইবার একটু লম্বা হয়ে যাচ্ছে না, আমি আর দুটো জিনিস ছুঁয়ে দিয়ে শেষ। যাদবপুর অপর সাহিত্য বলতে আমরা কোনটা, আদারাইজেশনটা কি বলছি, কোনটা আদারাইজেশন? দেখুন যে আদারাইজ যে নয় এই সাহিত্যটা, আদারাইজ ভাবে মানে ক্যানোনিক্যাল চেহারা এটাকে দেখা যাবে না, তার জন্য ছোট্ট উদাহরণ দিচ্ছি।
1855 সালে প্রকাশিত একটা বই, যিনি লিখেছেন তিনি নিমাই চাঁদ শীল। আমি প্রথমে বললাম যে ওই যে টেক্সটের নামগুলো পাওয়া যাচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে 3টে উচ্চবর্ণ, শীলও কিন্তু রয়েছে। শীল কারা? নাপিতরা। এটা আসলে কার? মুর্শিদ কুলিখার সময় থেকে আমাদের বাংলার যে সোশ্যাল মোবিলিটি হচ্ছে তাতে আমরা দেখতে পাচ্ছি 3টে উচ্চবর্ণের ঠিক নিচে রয়েছে হচ্ছে 3টে শ্রেণী। একটা হচ্ছে নবশাখ, সেই নবশাখের মধ্যে এরকম অনেকগুলো কাজ রয়েছে, আসলে 9টা কাজ রয়েছে, তারা একসঙ্গে কংগ্লোমারেট হয়ে তারা আসলে এক ধরনের সোশ্যাল মোবিলিটি ঘটানোর চেষ্টা করছে। এবং আমাদের মাহিষ্য ছিলেন হচ্ছে আমাদের রানী রাসমণি। রানী রাসমণি যখন মন্দির তৈরি করছেন তখন সমাজ থেকে ভয়ঙ্কর বাধা এসেছিল যে তুমি মন্দির তৈরি করতে পারো না। উনি কিভাবে তৈরি করলেন? পণ্ডিতদের দিয়ে মতটা দেওয়ালেন শুধু পয়সা দিয়ে। প্রথম পেঁচার নকশায় আছে পেঁচো মল্লিক আর ছুঁচো শিলের কথা, যারা হঠাৎ বড়লোক হয়ে গিয়েছে। তার মানে 19th সেঞ্চুরিতে যদি পয়সা খরচা করি তাহলে সমস্ত কিছুকেই আমি কিনে নিতে পারি। বামুন তো আমার পকেটে থাকে, কোনো ব্যাপার না। আর ওই যে নবশাব্দের পাশাপাশি আর দুটো সেকশন, একটা সেকশন হচ্ছে বণিক, সুবর্ণ বণিক, তাম্বুলি বণিক, বন্ধ বণিক, মল্লিকরা, রঞ্জিত মল্লিকদের যে পরিবার, এরা কিন্তু সামাজিকভাবে নিচু ছিল। এরা 19 শতকের শেষ, এই 18 শতকের শেষ দিক থেকে ব্রিটিশের সঙ্গে এরা কোলাবোরেশনে ব্যবসা করতে শুরু করে ফুলে ফেলে ওঠে। আর হচ্ছে বৈশ্যরা, এই যে আমি যে কাজটা, এরা হচ্ছে মুর্শিদ কুলিখার সময় থেকে এরা এদের সোশ্যাল মোবিলিটিকে চেঞ্জ করবে, এরা এই সময় থেকে ব্যবসায় আসছে। এবং এই অংশটাও তখন এই নতুন যে সামাজিক যে কাঠামো তৈরি হচ্ছে তাতে যে সামাজিক সম্মান পাওয়ার যে চেষ্টা, এই সম্মান পাওয়ার চেষ্টাটা এটা 200 বছরের 250 বছরের চেষ্টা, তার মধ্যে ঢুকে যাচ্ছে। নিমাই চাঁদ শীলের বইটার নাম হচ্ছে কামিনী গোপন ও যামিনী যাপন। এই বইটায় দুটো পার্ট। একটা পার্টে রয়েছে একজন জমিদার, সেই জমিদারের একটা বিলাস গৃহ ম্যানসনটা, সেখানে তার সেই অবসর যাপন হয়। সেখানে তাকে উত্তেজিত করছে তার স্ত্রী। থমকে 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 ধ্বনি, তালে তালে নাচে চমকে মনি, কবু খুলে দেয় বুকের বাস, প্রমোদা পুরায় পতির আশ। এরকম ভাবে চলছে। বেশ কিছু শব্দ হয়, সেই শব্দগুলো হয়তো উচ্চারণ করতে গেলে খুব খারাপ মনে হয়। খুব ইন্টারেস্টিংটা হচ্ছে জেমস লং যে বইগুলো সম্পর্কে বলেছিলেন, these works are basically equal to the works of the French school, এই বইটাও ঠিক সেরকম বইয়ের তালিকার মধ্যেই পড়ছে। এই বইটাতে শুরুতে কোলরিজের কাব্যপংক্তি, কোলরিজের 4টে পংক্তি দিয়ে এই বইয়ের সূচনা হচ্ছে, অথচ এখানে লেখা হচ্ছে যে ভাষাটা ভদ্রলোক সমাজের কাছে অশ্লীল ভাষা। তার মানে নিমাই চাঁদ শীল তিনি ইংরেজি জানতেন, খানিকটা হলেও ইংরেজি পড়েছেন, উনি কোলরিজ সম্পর্কে জানতেন, নাহলে উনি কোলরিজ কোট করতেন না। এটা একটা হতে পারে। আরেকটা হতে পারে বইটা উনি লিখেছেন হচ্ছে পপুলার একটা লিটারেচার হিসেবে, জনসাহিত্য হিসেবে লিখেছেন, কিন্তু জাতে ওঠার জন্য উনি কোলরিজ দিয়ে শুরু করছেন। জাতে ওঠার জন্য কোলরিজের 4টে পংক্তি রাখছেন। এই 4টে পংক্তি যদি না রাখি তাহলে কি হবে? তাহলে আমার এই বইটা ওই স্বীকৃতি পাবে না। তাহলে কি হচ্ছে, এই যে গ্রহণ বর্জনের যে প্রক্রিয়াটা, এই গ্রহণ বর্জনটা স্পষ্ট, শিষ্ট আর অশিষ্ট এরকম কোনো বাইনারি বিভাজনের থেকে ধরা যায়। এই দুইয়ের মধ্যে অসংখ্য ধূসর অঞ্চল রয়েছে, অসংখ্য গ্রে এরিয়া রয়েছে, যে গ্রে এরিয়ার মধ্যে দিয়ে আসলে আমাদের বক্তারা কাজ করছে। বক্তা তার মধ্যে দিয়ে তার যে পাঠ্য, টেক্সট, সেই টেক্সটগুলোকে তৈরি করছে। এবং এক্ষেত্রে যেটা সবচেয়ে ইন্টারেস্টিং যেটা, সেটা হচ্ছে যে আমি যে বইটার কথা বললাম, কেশব সেন বলছেন কি মজার শনিবার। কি মজার শনিবার টেক্সট এখন পাওয়া যায়, এখন ওটা অ্যাভেলেবেল হয়ে গেছে। কি মজার শনিবার এখন পিডিএফ পাবে না, মানে এখন যেটা হচ্ছে এখন তো সহজ হয়ে গেছে বইপত্র পাওয়া। কেউ একটা হয়তো স্ক্যান করে নিয়েছে, নিয়ে পিডিএফে ছেড়ে দিয়েছে, ওটা অনায়াসই পাওয়া যাচ্ছে। ওই বইটার মধ্যে কি মজার শনিবারটা ঠিক কি, গ্রাম বাংলা থেকে লেখাপড়া শিখে যারা একবার কলকাতায় চাকরি করতে আসছে, তারা কলকাতায় এসে কলকাতা শহরে মিশে যাচ্ছে। শনিবার তাদের ছুটির দিন, তারা কেরানির চাকরি করে, কেউ বিভিন্ন হাউসে চাকরি করে, কেউ সামান্য চাকরি করে, তারা ওই শনিবার দিনকে দেশে ফিরছে। ওই দেশে ফেরার পর মানে পুরো ওই দিনটা তারা কি কি করছে, অবসর যাপনটা কিভাবে করছে, তারা মজাটা কিভাবে করছে, সেটা নিয়ে হচ্ছে এই পুরো বইটা লেখা। ছোট্ট বই, মাত্র 30 পৃষ্ঠার একটা বই। এবং পুরো বইটা 1863 সালে বেরোচ্ছে, চন্দ্রকান্ত শিকদারের লেখা। চন্দ্রকান্ত শিকদার একজন অখ্যাত ব্রাহ্মণ, তিনি এই টেক্সটটা লিখছেন। টেক্সটের রাগিনী হচ্ছে ক্রোর প্যাক। আছে এরকম কোন রাগিনী? ক্রোর মানে হচ্ছে কোল, আর প্যাক মানে হচ্ছে প্যাক। এরকম কোন রাগিনী কি আছে? ভারতীয় রাগ রাগিনীতে কোথাও ক্রোর প্যাক বলে কোনো রাগিনী নেই। আর তাল হচ্ছে ডঙ্ক ফোঁস। ডঙ্ক মানে হচ্ছে ডঙ্কা বাজানো, আর ফোঁস মানে হচ্ছে ফোঁস করা। তার মানে যে বাবুরা যা লেখে, বাবুরা যা পড়ে,
কোথাও একটা আমার বই আসলে ফোস করছে, এবং আমি আসলে বাবুদের মুখোশ কেনে খুলছি। খুব ইন্টারেস্টিং, এই যে বাবু প্রবন্ধটা কথা বললাম, বঙ্কিম লিখছেন, গোটা বক্তলার টেক্সটে বাবুদের নিয়ে ঠাট্টাইয়াতি করা যে কি বিপুল পরিমাণে রয়েছে। মানে বাবুয়ানা জিনিসটাই হচ্ছে খুব খারাপ। ইংরেজি শিক্ষায় অল্প শিক্ষিত হয়ে একটা সেকশন তৈরি হয়েছে যারা কিনা কিছু সোশ্যাল প্রিভিলেজ পাচ্ছে। এই প্রিভিলেজ এদের পাওয়ার কথা, কেন পাবে এই প্রিভিলেজ? একটা বিরাট অংশের মানুষের কাছে এটা হচ্ছে খুব খারাপ ব্যাপার। সেই জায়গায় শুরু করছে কিরকম করে, ধন্য কলকাতার শহর, ধন্য শনিবার, বোতল ধরে আচ্ছা করে দিচ্ছে তেবাহার। মানে ওই দিনকে সন্ধ্যাবেলা একটু খাওয়া দাওয়া হবে, পান টান হবে, সেটা বিবরণ। তারপর একটা জায়গায় দিয়েছে বাবুরা কিরকম পোশাক পরে, চরণে দিয়াছে কেহ চীনের বিনামা, গায়েতে কামিজ কোট বনাতে জামা, মস্তকেতে কমফোর্ট রহিয়াছে আটা, দানি দানি বায়ে কত তাই বাতা সীতা কাটা। শীতি কিভাবে কাটা হবে সেটা ডিসকাস শেষ। অর্থাৎ নতুন যে বাবু, সেই বাবু যে শীতিটা কাটে সেটা হচ্ছে একটা বাবুয়ানির চা। বাবুয়ানির চাটা ভালো না, সেটা নিয়েও প্রচুর লেখা এরকম হয়েছে শেষ। কিন্তু এই বইতে খুব ইন্টারেস্টিং জায়গাটা হচ্ছে, এরা ফিরবে কোথায়? গ্রামে ফিরবে। এদের বউরা সব অপেক্ষা করে রয়েছে। বউদের দুটো ক্যাটাগরি, একটা বউ হচ্ছে সতীসাধ্বী বউ, যে সতীসাধ্বী বউরা স্বামীর জন্য অপেক্ষা করে রয়েছে, এবং তারা পরিবারে শ্বশুর শাশুড়ির বিভিন্ন রকম চাপ সহ্য করে, তা সত্ত্বেও তারা বিনম্র চিত্তে তারা ঘর সংসারে কাজ করে, এবং তারা শনিবার অপেক্ষা করে থাকে কখন পতি দেবতা আসবে। ওই দেবতার মনোরঞ্জন করতে হবে, তার সামনে সুন্দর করে সব খাবার দাবার সাজিয়ে দিতে হবে, তার পুরো বিবরণ রয়েছে। তার পাশাপাশি আরেক ধরনের মহিলার বিবরণ রয়েছে, এই যে খারাপ মেয়ে। দেখুন, ভালো মেয়ে আর খারাপ মেয়ে কি সুন্দর একটা ডিসক্রিমিনেশন করে দেওয়া হচ্ছে। খারাপ মেয়ে কারা? যারা স্বামী বাইরে থাকলে আনন্দ পায়। অর্থাৎ স্বামী যদি কলকাতায় থাকে তাহলে তাদের এখানে বিভিন্ন রকমের অপকর্ম করার সুবিধা। অপকর্ম কথাকে আমি ওদের অর্থে বলছি, তাদের হয়তো কারোর প্রেমিক আছে, গোপন প্রেমিক আছে, তো তারা হয়তো সেগুলো করে। তারা আবার ভয় পাচ্ছে, এই তো স্বামী চলে আসছে, শনিবার দিন হয়ে গেল, আসার টাইম এসে গেছে, তারা জানে ট্রেনটা কখন আসবে, এসে এবার তো ধরে পিক দেব। তারা রীতিমতো ভয়ে রয়েছে যে এই এদের কাছে এসে এই স্বামীরা এলে আমাদের এবার বকাঝকা শুরু হবে। আমাদের এই সুখের দিনগুলো থাকবে, বাকি যে 6টা দিন যেভাবে কাটায়, রোববারটা সেভাবে কাটবে না, আবার এই সেই গলদায় গিয়ে পড়তে হবে। তার মানে যে ভালো মেয়ে খারাপ মেয়ে তো আমরা এখনো চিহ্নিত করি, একইভাবে চিহ্নিত, কিচ্ছু পাল্টে না। এখনো পর্যন্ত আমরা একইভাবে চিহ্নিত, কিন্তু লক্ষ্য করুন সমাজে খারাপ মেয়ের সংখ্যা বাড়ছে। এতে আমি মনে করি খুব পজিটিভ। যত খারাপ মেয়ের সংখ্যা বাড়বে তত বোঝা যাবে সমাজ আসলে প্রোগ্রেসিভ হচ্ছে। ঠিক আছে, এই কথাটা আমি বলছিলাম। চারিত্র পূজা বলে বিখ্যাত বই আছে, তাতে আমাদের বিদ্যাসাগরকে নিয়ে রবীন্দ্রনাথ কি লিখছেন, অনেক কাল আগে সচী মায়ের এক সন্তান, সে আমাদের আশা পূরণ করিয়াছিলেন। তিনি কি করেন নাই? ভালো ছেলেগুলি লেখাপড়া শিখিয়া পাশ করিয়া ভালো চাকরি লইয়া মোটা বেতন লয় সন্দেহ নাই, কিন্তু বহুকাল পূর্বে সচী মাতার এক সন্তান আমাদের দুর্বিনীত হয়ে এই আশা পূরণ করেছেন। উনি বলছেন দুর্বিনীত হও আরো বেশি, সিস্টেমটাকে ভাঙো। তাহলে আমরা যে জায়গাটা এলাম সেটা হচ্ছে যে ডিসকার্সিভ প্যাটার্নের কথা বলছি, যে পরিবার কিরকম হবে, মেয়েদের শিক্ষা কিরকম হবে, সেটা শুধুমাত্র বিস্বৃক্ষ বা কৃষ্ণকান্ত মিল নয়, চন্দ্রকান্ত শিক্ষারও একই জিনিস কথা বলছে, যে মেয়েদের এরকম হওয়া উচিত, এরকম হওয়া উচিত। এবং এই বইটা কি মজার শনিবার, এই একই রকম বই কি সুখের রবিবার, কি দুঃখের সোমবার, প্রচুর বেরিয়েছে ওষুধ। এটা কথা আমরা জানতে পারছি কার থেকে? অমৃতলাল বসুর লেখা থেকে। অমৃতলাল বসুর যে আত্মস্মৃতি আছে, সেই আত্মস্মৃতিতে অমৃতলাল বসু বলছেন যে 1 পয়সায় এই সমস্ত বইগুলো পেতাম, সে যে কি সুখের বই ছিল। অদামৃত কথা বলে আমাদের এই মুহূর্তে যিনি আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী, তিনি তার যে ট্রিলজি উপন্যাসের প্রথম খণ্ডের নাম হচ্ছে অদামৃত কথা। অদামৃত কথা একটা চরিত্র হচ্ছে অমৃতলাল বসু। অমৃতলাল বসুকে নিয়ে পুরোটা লেখা হচ্ছে, মানে একটা বড় অংশ লেখা হচ্ছে তার মধ্যে। তো সেটাতে এই অমৃতলাল বসুর এই যে ইন্টারাকশনটা, জনসমাজের সঙ্গে ইন্টারাকশনটা, এটা ওখানে দেখানো হয়েছে। অমৃতলাল বসু বলছেন যে আমি ওই বইগুলো যদি প্রয়োজন হয় 1 টাকার বই আমি 100 টাকা দিয়েও কিনতে রাজি আছি, কিন্তু বইগুলো আর পাচ্ছি না। গেল কোথায় বইগুলো সব? আমি যখন গবেষণা কাজ শুরু করলাম 2003-4 সালে, আমি সাবমিট করেছি 2008-এ, ডিগ্রি পেয়েছি 9। তো ওই সময় টেক্সট তো পাচ্ছি না, কার কার কাছে যাওয়া যায়, যারা 19 শতক নিয়ে খুব আমাকে বেশ কিছু কৃতবিদ্য লোক সাহায্য করেছেন। আমাদের একজন হচ্ছেন গৌতম ভদ্র। তো গৌতম ভদ্রকে গিয়ে একদিন বললাম যে স্যার, আমি তো খোঁজ করছি, বইপত্রে খোঁজ করছি, আপনারা যারা গৌতম ভদ্রের সামনে থেকে দেখেছেন বা কথা বলছি জানেন যে উনি তো কাউকেই মানুষ বলে মনে করেন, স্বাভাবিক আমাকেও মানুষ বলে মনে করেন, স্বাভাবিক ব্যাপার এটা। তা উনি তখন, মানে এটা আমি পজিটিভ অর্থে বলছি, মানে উনি যদি মানুষ হন তাহলে আমি মানুষ, এই অর্থে। উনি আমাকে বললেন যে তুমি কোথায় এই সমস্ত পাবে, তুমি লখনৌ চলে যাও, লখনৌতে নাকি
প্রচুর পুরনো বাঙালি আছে, তাদের বাড়িতে এরকম সমস্ত পুরনো বই আছে। তারপর আমি একদিন বললাম যে স্যার সুকান্ত চৌধুরীর কাছে গিয়েছি। সুকান্ত চৌধুরী শুনে খুব খেপে গেলেন। কেন খেপে গেলেন? না সুকান্ত চৌধুরী কেন ইংরেজিতে লেখেন, কেন বাংলায় লেখেন না? এই টেক্সট গুলো যে আসলে আমাদের সংস্কৃতির এতটা গভীরে গিয়ে ধরে রেখেছে, সেটাকে আমরা কেন বর্জন করছি, কেন আমরা সেটাকে গ্রহণ করছি, এটা ছিল হচ্ছে ওনার রাগের কারণ। এবং সেই রাগের কারণটাও আমাদের আরো বেশি করে আজকে আমরা আরো বেশি করে বুঝতে পারছি। ধরুন এই কি মজার শনিবারের মধ্যেই একটা জায়গা আছে, সেখানে হচ্ছে শনিবার দিন হাফ ডে হয় স্কুলে। ছেলেরা কি করছে সেটা এখন উচ্ছৃঙ্খল হয়ে যাচ্ছে। কি করছে আর কি না করছে কোনো জীবনে মাস্টারমশাই সামলাতে পারছেন না। তার একটা বিবরণ রয়েছে, সেই বিবরণের মধ্যে দিয়ে যে উচ্ছৃঙ্খলতার কথা বলা হচ্ছে, আসলে ওই উচ্ছৃঙ্খলতাকে কিন্তু অ্যাটাক করা হচ্ছে, যে ছাত্রদের শৃঙ্খলায় ফিরতে হবে। এই উচ্ছৃঙ্খল আচরণ এটা কিন্তু স্বাভাবিক না। ওখানে এমন একটা জায়গা, মজার জায়গা আছে, ইচ্ছে করে টিচারকে ছাত্ররা বলছে যে মাস্টারমশাই সিঙ্গার শব্দকে একটু ব্যাখ্যা করুন তো, মানে কি? ইচ্ছে করে বলছে কি শৃঙ্গার আর সেক্সুয়ালিটি এক না। ভারতীয় রসশাস্ত্রে শৃঙ্গার একটা সম্পূর্ণ আলাদা পর্যায়, শুধু বলবো একটা আলাদা তার এন্টিটি, তার প্রচুর রকমের তার ভিতরে অনেক কিছু রয়েছে, কম্পোনেন্ট রয়েছে। জিজ্ঞেস করছে মানে হচ্ছে যে দুটো জিনিস, একটা হচ্ছে টিচারকে অপ্রস্তুত করে দেওয়া, আর দ্বিতীয়ত হচ্ছে যে শৃঙ্গার জাতীয় যে কোনো জিনিসই যে আসলে অশ্লীল, সেই অশ্লীলতাটা প্রকাশ্যে বলে দিয়ে ওই মাস্টারমশাইকে অপ্রস্তুত করে দেওয়া। এই কেসের মধ্যে গেছে। আমি আমার একেবারে শেষ জায়গায় আসছি, সেটা হচ্ছে যেটা নিয়ে আমাদের প্রথম বললাম যে শিরোনামটা পাল্টেছিলাম, বটতলা নয়। বটতলার বই অশ্লীল। আমি জাস্ট একটা দুটো জায়গা তুলে দেখাবো বটতলার বই আদৌ অশ্লীল কি। এখন অশ্লীলতা মূলত সেক্সুয়ালিটির সঙ্গে যুক্ত, তার কারণ সেক্সুয়ালিটি হচ্ছে এমন একটা জায়গা, ওইটা হচ্ছে মিশেল ফুকো বলছেন ওটা হচ্ছে একটা এনকারেজ পয়েন্ট, তার উপর গোটা সমাজ দাঁড়িয়ে থাকে। কেন দাঁড়িয়ে থাকে? না ওই কোনটাকে শ্লীল বলছি কোনটাকে অশ্লীল বলছি, ওই পুরোটা নির্ধারিত হয় হচ্ছে একটি মানুষের সেক্সুয়াল ওরিয়েন্টেশন থেকে। ধরুন আজকে যখন আমরা এলজিবিটি কিউ আন্দোলনের কথা বলছি, এখন আমাদের কাছে নর্মালাইজ হয়েছে অনেক বেশি। আজকে আমরা এটা অধিকার হিসেবে বলছি, অত মুখে বলছি, মনে মনে বলি কি বলি না সে পরে কথা, মৌখিক ভাবে বলি হ্যাঁ অবশ্যই তো দুটি নারীর সম্পর্ক থাকতে পারে, দুটি পুরুষের সম্পর্ক থাকতে পারে। আইন এখনো বদলায়নি, মাঝখানে বদলে গিয়েছিল দিল্লি হাইকোর্টের রায়, সেটা আবার 2014 সালে অমৃতকাল শুরু হওয়ার পর আবার সেটা পাল্টে গেছে। এখনো পর্যন্ত এলজিবিটি কিউ সম্প্রদায় খুব যে স্বচ্ছন্দে ঘুরে বেড়াতে পারে, আমাদের এখানে পারে। আমস্টারডামে যা পারে আমাদের ভারতবর্ষে পারে, এখনো পর্যন্ত পারে। তো কোনটা হচ্ছে কাম্য, কোনটা কাঙ্ক্ষিত যৌনতা, কোনটা কাঙ্ক্ষিত যৌনতা নয়, সেটা নিয়ে আমাদের যে তর্ক, এই তর্কটা ইউরোপ থেকেই এসছে, এবং ইউরোপ থেকে আমাদের এখানে এসে আমাদের এখানকার যে মনন, সে মননকে প্রভাবিত করেছে। 1873 সালে বঙ্গদর্শন পত্রিকা একটা প্রবন্ধ বেরোচ্ছে, প্রবন্ধটার নাম হচ্ছে অশ্লীলতা। তাতে বলা হচ্ছে এখন এমন অনেক সংবাদপত্র পুস্তক দেখিতে পাই যে তাদৃশ অশ্লীল পত্র বা পুস্তক 5-7 বছর পূর্বেও দেখা যাইত না। কথা সম্পূর্ণ ভুল বলছেন। 1873 সালে যদি এই কথাটা বলেন, 5-7 বছর আগেও দেখা যেত না, আসলে 5-7 বছর আগেও দেখা যেত, যাকে উনি অশ্লীল বলছেন তখনও দেখা যাচ্ছে অশ্লীল। আসলে অশ্লীলতা একটা স্টিগমা, ওটা স্টিগমাটাইজ করা হচ্ছে, বলা হচ্ছে ওটা হচ্ছে অশ্লীল। কোন ধরনের বইগুলোকে অশ্লীল বলা হচ্ছে? এগুলো কি পর্নোগ্রাফি? বাংলা পর্নোগ্রাফির জন্ম 1940-এর দশকে, 30-40-এর দশকে, তার আগে বাংলা পর্নোগ্রাফি ছিল। কেন? তার কারণ পর্নোগ্রাফি ইটসেলফ একটা ইউরোপিয়ান মানে একটা বরাদ জিনিসটা এসছে উপাস থেকে, বাইরে থেকে এসছে। আমাদের কি ছিল? আমাদের কাম সাহিত্য ছিল। কাম, শৃঙ্গার আর সেক্সুয়ালিটি এক নয়। যখনই সেক্সুয়ালিটি বলছি তখনই সেক্সুয়ালিটি ডিসকোর্স তার মধ্যে একটা মূল্যমান আরোপ করছে, তার মধ্যে একটা স্ট্যান্ডার্ডাইজেশন আরোপ করছে। কিন্তু মানে আমাদের যে চতুর্বর্গ, সেই চতুর্বর্গের মধ্যে অন্যতম বর্গ তো কাম। ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, আমাদের যে মোক্ষ লাভ, আমাদের ভারতীয় হিন্দুর যে মোক্ষ লাভ, তার মধ্যে কামটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কম্পোনেন্ট। এবং আমাদের এখানে কামসূত্র লেখা হয়েছে, এবং সেটা লেখা হচ্ছে গুপ্ত যুগে। তো যে জাতি কামসূত্র লিখেছে তার কাছে হঠাৎ করে কাম কি করে স্টিগমাটাইজ হওয়ার কথা নয়। তার মানে হচ্ছে আমরা নতুন করে শিখলাম যে সংস্কৃতির মধ্যে কোনটা আমাদের গ্রহণযোগ্য, কোনটা গ্রহণযোগ্য নয়, সেটা তারপরে শিখেছি। আসলে যেটা হচ্ছিল সেটা হচ্ছে প্রিকলোনিয়াল স্টেজে যে সমস্ত কাম সাহিত্য ছিল, সেই কাম সাহিত্যের কন্টিনিউশন হচ্ছে 19 শতকের বর্তমানের এই টেক্সটগুলোর মধ্যে ওই বইগুলো। সম্ভব রত্নাকর, ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় যে ত্রয়ী বিলাস, বিলাস, দ্যুতি বিলাস, আর হচ্ছে নববিবিধ বিলাস, এই যে টেক্সটগুলো, এতে যে বিবরণগুলো রয়েছে, সেই বিবরণ একেবারে হুবহু মিলে যাচ্ছে ভারতচন্দ্রের অন্নদামঙ্গলের সঙ্গে। অন্নদামঙ্গলের বিপরীত বিহার আছে, নববিবিধ বিলাসের মধ্যে, দ্যুতি বিলাসের মধ্যে বিপরীত বিহার আছে। শুধু তার ভাষা চেঞ্জ হয়ে যাচ্ছে, কনটেক্সট চেঞ্জ হয়ে যাচ্ছে।
আমাদের যে আলম্বন বিভাগ, উদ্দীপন বিভাগের কথা আমরা পড়েছি, যখন আমরা রাধাকৃষ্ণের প্রেম কাহিনী পড়ি, যখন আমরা শ্রীকৃষ্ণ কীর্তন পড়ি, তখন সেই শ্রীকৃষ্ণ কীর্তন পড়তে গেলে সেখানে আলম্বন, উদ্দীপন, এই যে বিভাগগুলো, যেখানে এই ঘটনাগুলো ঘটছে সেটা যদি কুঞ্জবন হয়, দ্যুতি বিলাসে দেখতে পাচ্ছি গৃহস্থ বাড়ির ছাদে হচ্ছে। তার মানে আমি ওই কনটেক্সটটা শুধু চেঞ্জ করে দিয়েছি, ব্যাপারটা একই আছে। তার থেকে কি বুঝতে পারছি? তার থেকে বুঝতে পারছি যে কলোনিয়াল প্রভাব এসছে, কিন্তু কলোনিয়াল প্রভাব সর্বাত্মক হয়নি। 2025 সালের কলোনিয়াল প্রভাব সর্বাত্মক হয়নি, 3025 সালের কলোনিয়াল প্রভাব সর্বাত্মক হবে না। তার কারণ আমাদের যে আধুনিকতা, আমরা আমাদের আধুনিকতা তৈরি করেছি। আওয়ার মডার্নিটি, এই কনসেপ্টটা পার্থ চট্টোপাধ্যায়, এই শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় কিন্তু মানে সমাজতত্ত্ববিদ পার্থ চট্টোপাধ্যায় কনসেপ্ট। তো তার যে আওয়ার মডার্নিটির যে থিওরিটাই হচ্ছে যে আমরা আমাদের মতো করে একটা মডার্নিটি তৈরি করে দিচ্ছি। এই মডার্নিটির মধ্যে আমাদের প্রিকলোনিয়াল স্টেজের বহু জিনিস রয়েছে এবং আমাদের সেটা থাকা উচিত। সেটা আমাদের পশ্চাৎপদতা নয়, সেটা হচ্ছে আমাদের নিজস্বতা। এই নিজস্বতার মধ্যে দিয়ে আমি আমাদের এই কেসগুলোকে গ্রহণ অর্জন করেছি। দুটো টেক্সট আমি পেয়েছিলাম, একটা নাম হচ্ছে স্ত্রী জাতির দুরাচরণের কথা, আর একটা নাম হচ্ছে আদিরস। তার মধ্যে স্ত্রী জাতির দুরাচরণের কথা ছাপা হয়েছে 1840 খ্রিস্টাব্দে। আদিরস বইয়ের প্রথম যে ক্যাটালগে পাওয়া যাচ্ছে 1820 সালের বই। আমি যে টেক্সটটা পেয়েছিলাম সেটা হচ্ছে 1861 সালের টেক্সট। আমি দুটো টেক্সট পাশাপাশি রেখে দেখেছি, বঙ্গীয় সাহিত্য পরিষদে আছে। দুটো পাশাপাশি রেখে দেখা যাচ্ছে যে নতুন কিছু কাহিনী যুক্ত হয়েছে। অ্যাকচুয়ালি আদিরসটা হচ্ছে কালিদাসের শৃঙ্গার তিলক থেকে কতগুলো নেওয়া কবিতা তার বাংলা অনুবাদ। তার মানে কালিদাসের যে শৃঙ্গার সাহিত্য, সেই কালিদাসের শৃঙ্গার সাহিত্য পরবর্তী সময় 19 শতকের বক্তাবাদ ছাপাখানা প্রেস থেকে আমরা আবার নতুন করে ছাপছি, নতুন রকম করে ছাপছি, ভাষাটা চেঞ্জ করে দিচ্ছি। কিন্তু আসলে আমাদের কন্টিনিউটি হচ্ছে, টোটাল রাপচার হয়নি কখনো। মানে আমার প্রিকলোনিয়াল স্টেজ থেকে আমার যে মনন বা আমার যে ভাবনা, সেটা আমি টোটালি বন্ধ করে দিয়েছি, কখনো হয় একটা কন্টিনিউটি। এবং তার সঙ্গে সঙ্গে কোথাও কোথাও আমাদের নতুনত্বের যোগ, এই দুয়ের মধ্যে দিয়ে আসলে আমাদের আধুনিকতাটা তৈরি হয়েছে। এখানে আমি শেষ করে দেবো এইটুকু বলে শুধু, সেটা হচ্ছে যে জয়ন্ত গোস্বামীর বইয়ের যে প্রহসনগুলো, 506টা প্রহসন আছে, তার মধ্যে 33টা বইয়ের প্রহসনের নামে, শিরোনামে কলিযুগ কথাটা আছে। সুমিত সরকারের একটা বিখ্যাত গবেষণার জায়গাটাই হচ্ছে কলিযুগ, চাকরি আর ভক্তি। নিশ্চয়ই পড়েছেন আপনারা, সামারগান স্টাডিজের একটি খণ্ডে বেরিয়েছিল, পরে ওটা বাংলা মানে অনুবাদ হয়েও বেরিয়েছে পরবর্তীকালে। কলিযুগ, চাকরি, ভক্তি। কলিযুগটা কি? আমরা জানি আমাদের যে যুগ পর্যায়, তার মধ্যে সবচেয়ে সাম্প্রতিক হচ্ছে কলিযুগ। আর সত্যযুগটা কবে ছিল? সত্যই কোনই ছিল না বলে আসলে আমরা সত্যযুগের কল্পনা করছি। আমরা ত্রেতা, দাপর এগুলো কল্পনা করছি। সবসময় আমরা কলিযুগে আছি। যখন আসলে আমরা কলিযুগের কথা বলছি, তখন আমরা কলিযুগ থেকে ভাবছি একটা কোনো এরকম কিছু ছিল, কোনো একটা সময় আমাদের এরকম সত্য, ত্রেতা, দাপর ছিল। কলিযুগ হঠাৎ করে নতুন করে টেক্সটে চলে এলো 19th সেঞ্চুরি বর্তমানে, এবং বলা হচ্ছে এই যুগটা হচ্ছে কলিযুগ। কলিযুগের যে সমস্ত লক্ষণ, সেই লক্ষণগুলো আমার শুধু হিন্দু টেক্সটে নয়, এটা মুসলমানি টেক্সটেও পাওয়া যাচ্ছে। ওরা বলছে আখেরি জামানা। আখেরি জামানা হচ্ছে একটা চরম অধঃপতিত সময়। যে চরম অধঃপতিত সময় কি কি হয়? অনেক কিছু হয়। তার মধ্যে একটা উদাহরণ শুধু আমি দিচ্ছি, মেয়েরা ঘাড়ে চলে বসে ছেলেদের, মেয়েরা ছেলেদের মানে না। এইটা নিয়ে যে কত টেক্সট লেখা হয়েছে, এবং প্রত্যেকটা টেক্সটে যে জিনিসটা কিভাবে এসেছে, যে সমস্ত মেয়েরা মানে না এগুলো, এবং তারা কি পরিমাণ বিপদে গিয়ে পড়ে, এবং এটা আসলে পাল্টে দেওয়া দরকার। এবং ব্রিটিশের আগমনের সঙ্গে এই কলিযুগটাকে যুক্ত করে দেওয়া হচ্ছে, যুক্ত করে দিয়ে বলা হচ্ছে যে এই যে ইংরেজি শিক্ষা এসেছে, এই ইংরেজি শিক্ষা আসার পরে একেবারে উচ্ছন্নে যাচ্ছে সবকিছু। কারণ সামান্য ইংরেজি শিক্ষা একটা সেকশন তৈরি হয়েছে, যারা কিনা আমাদের এতদিনের যা কিছু কোনো কিছুই মানে না। যেমন এই একটা টেক্সট আছে, ঢাকা থেকে বেরিয়েছিল, এটা অবশ্য 20 শতকের গোড়ায়, আমজাদ আলী এবং আসমাত আলী নাসিরাবাদ, এরা লিখছেন, বইটার নাম হচ্ছে মহাপ্রলয়ের পূর্ব লক্ষণ। এতে কি বলছেন যে কিয়ামত বা মহাপ্রলয়ের আগে স্বামী স্বীয় ভার্যার বেজায় তাবেদারি হইবে, সন্তানগণ পিতামাতার অবাধ্য হইবে, যাহারা দুশ্চরিত্র, স্বার্থপর ও লোভী, তাহারাই সর্দার। মানে যে সময়টার মধ্যে দিয়ে আমরা চলছি, সেই সময়টাকে আমরা কি চোখে দেখছি। তাহলে এটা থেকে উত্তরণের পর্যায়টা কি? এবার ছেড়ে দিচ্ছি, আমরা অনেক উঠেছি। এটা থেকে উত্তরণের পর্যায়টা কি? উত্তরণের পর্যায়টা হচ্ছে আমাদের একটা নতুন ন্যাশনালিস্ট ফ্রেম তৈরি করা, নতুন জাতীয়তাবাদী প্রকল্প তৈরি করা। সেই জাতীয়তাবাদী প্রকল্প থেকে কিন্তু এই যে আমাদের 20 শতকের গোড়া থেকে 19th সেঞ্চুরি শেষ দিক থেকে যে অজস্র স্কুল কলেজ তৈরি হলো, নতুন করে চরিত্র গঠনের কথা এলো, স্বামী বিবেকানন্দ আমাদের আইকন হয়ে উঠছেন, এবং সেই সময় থেকে ব্রহ্মচর্যের ধারণাটা আসছে। এবং এই ব্রহ্মচর্যের সঙ্গে সঙ্গে লক্ষ্য করে দেখতে হবে, আমাদের যারা অগ্নিযুগের বিপ্লবী, তারা প্রত্যেকে কিন্তু ব্রহ্মচর্যের চর্চা করতেন, প্রত্যেকে।
এবং তারা মা কালী গীতা এক হাতে রিভলভার এটা নিয়ে কিন্তু তারা লড়াইটা করতেন। তাহলে এই যে আমাদের কনসেপ্টটা আসছে নতুন করে, এই কনসেপ্টটা কিন্তু কোথাও কলিযুগকে কমব্যাক করা, কলিযুগকে আমরা আসলে কমব্যাক করছি কোন রকম ভাবে। এবং এই যে কলিযুগকে কমব্যাক করছি, এই কমব্যাকের একটা ইতিহাস হচ্ছে আমাদের আধুনিক আইডেন্টিটি তৈরি হওয়ার ইতিহাস। এই পুরো আধুনিক আইডেন্টিটি তৈরি হওয়ার ইতিহাসটাই ধরে রেখেছে যে টেক্সট, সেই টেক্সট হচ্ছে বর্তমান সাহিত্য, যাকে আমরা আজকে বলছি পপুলার সাহিত্য বা জনসাহিত্য। জনসাহিত্যকে নিয়ে আমি 2-3টে কম্পোনেন্ট বলতে পারলাম, আর আসলে বহু রকমের বই রয়েছে, সেই বইগুলো নিয়েও আমরা কথা বলতে পারি নিশ্চয়ই। আর এখন কাজ তো হচ্ছে এগুলোকে নিয়ে, যদিও এটার ক্ষেত্রে সবচেয়ে বেশি করে সমস্যার জায়গায় যেটা সেটা হচ্ছে টেক্সট গুলো পাওয়া যাচ্ছে না। এটা একটা সবচেয়ে বড় সমস্যা। এবং শুনলে খুব আশ্চর্য হয়ে যাব, যেখান থেকে এই টেক্সট গুলো সবচেয়ে বেশি করে মানে পাওয়া যেত সেটা হচ্ছে লন্ডনের ইন্ডিয়া অফিস লাইব্রেরি। ইন্ডিয়া অফিস লাইব্রেরির অবস্থা এখন আমাদের এখানকার লাইব্রেরিগুলোর মতো। সরকার পয়সা দেয় না, বইগুলো গাড়ি হয়ে পড়ে রয়েছে। অতি সম্প্রতি আমি যাদের কাছে শুনেছি যারা বিভিন্ন ফেলোশিপ নিয়ে বাইরে গেছে এবং টেক্সটগুলোকে নিয়ে কাজ করতে গেছে, দেখছে ক্যাটালগিং এর সঙ্গে বই মিলছে না। চৈতন্য লাইব্রেরির অবস্থা যা, আপনি যদি কেউ যান চৈতন্য লাইব্রেরিতে দেখবেন 3টে খন্ড ক্যাটালগ রয়েছে, বই পাচ্ছেন, বই নেই। বই থাকলে মাঝখান থেকে ছেড়ে কেটে নিয়েছে। মানে আমাদের যাকে বলে আমাদের একটা খনি ছিল আমাদের এই লাইব্রেরিগুলো। যেমন উত্তরপাড়া জয়কৃষ্ণ লাইব্রেরি আমি কাজ করেছি, বঙ্গীয় সাহিত্য পরিষদে কাজ করেছি, ন্যাশনাল লাইব্রেরিতে এখন অনেকটা সুন্দর করে রাখা আছে, কিন্তু সেখানেও সব বই নেই। যবে থেকে ডিজিটাইজ করার পদ্ধতি এসছে তবে থেকে এগুলো সংরক্ষণ করার সুবিধা হয়েছে, কিন্তু তার আগে অনেকেই এটাকে অপপ্রয়োগ করেছেন, মানে বইপত্র নিয়ে বগল দেওয়া করে নিয়ে চলে গেছে। তারা কিছু কাজও করেননি, শুধুমাত্র নষ্ট করেছেন আর্কাইভটাকে। তো এটা আমাদের ইতিহাসের তাহলে একটা অংশ, যে অংশটা আস্তে আস্তে আমরা ভুলছি, কিন্তু কোনো ভুলে যাওয়াই আসলে পুরোপুরি ভুলে যাওয়া নয়। তো আমরা যেটা করছি সেটা হচ্ছে আবার যখন রিভাইভ করছি, নতুন করে যখন করতে চাইছি, তখন যেটুকু উপাদান আমরা পাচ্ছি, সেই পাওয়া উপাদানগুলোর মধ্য দিয়ে আমরা আসলে আমাদের অতীতকে রিকনস্ট্রাক্ট করতে পারি, অতীতকে পুনর্গঠন করতে পারি। এবং অতীতকে পুনর্গঠন করলেই আমরা আমাদের বর্তমানকে খুঁজে পাবো, এবং শুধু বর্তমানকে খুঁজে পাবো না, আমরা আমাদের বর্তমানকে নতুন করে শেপ দেওয়ার কথা ভাবতে পারবো, বা আমরা অন্তত ব্যাখ্যা করতে পারবো আজকের বর্তমান এরকম হলো কেন। একটা খুব ইন্টারেস্টিং কথা বলে শেষ করছি। এই যে আমি বললাম না যে অবাধ্য মেয়েদের সংখ্যা বেড়ে যাচ্ছে, এই যে অবাধ্য মেয়েদের সংখ্যা বেড়ে যাচ্ছে, এই যে আমি বললাম একটা পজিটিভ দিক। কেন পজিটিভ দিক? তার কারণ আমার মেয়ে এই কথাটা আমাকে বলছে, আমি বললাম যে এরকম করে বলছো, ছেলেদের এরকম করে বলছো, মাঠ তো দর্দ নেই হতা, বলে দর্দ ফদ হবে না, 5000 বছর ধরে দর্দ সহ্য করেছি। আমার মেয়ে 17 বছর বয়স, 5000 বছর ধরে দর্দ সহ্য করেছি, এবার একটু কাঁদো। তো এই যে নতুন করে বলছে কাঁদো, তো সেই কান্নার সময়টা এসছে, মানে কলিযুগই চলছে আসলে। আমরা কলিযুগের সেই পীড়িত পুরুষ আর কি। কিন্তু আমি মনে করি যে আমরা পীড়িত থাকা মানে হচ্ছে যাদেরকে দীর্ঘদিন ধরে আমরা দাবিয়ে রেখেছি তাদের এগিয়ে যাওয়ার একটা পর্যায়ে। ওই এগিয়ে যাওয়া এবং পিছিয়ে যাওয়া, এই দুইয়ের যে দ্বন্দ্ব, ওই দ্বন্দ্ব আমরা বর্তমানে